আসসালামু আলাইকুম সকলকে। আশা করি আমাদের এখানে যারা লাইভে যুক্ত হয়েছে সকলে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রয়েছে। শারীরিক এবং মানসিক দুইটা সুস্থতা বলার কারণ হচ্ছে যে WHO সংজ্ঞা অনুযায়ী সুস্থতা কাউকে হেলদি বলতে গেলে তার শারীরিক এবং মানসিক দুই ধরনের সুস্থতাই প্রয়োজন। আমরা হয়তো অনেকে শারীরিকভাবে সুস্থ থাকলেও বর্তমান সময় দেখা যায় কিছু মানুষ আমরা মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি। সো দ্যাটস ওয়াই আমরা নানা জায়গায় নানা কথাবার্তা বলে ফেলি। সো যাই হোক, সো তোমরা যুক্ত হয়েছে আমাদের সাথে, অলরেডি 35 জন যুক্ত আছে। আমরা একটু কিছুক্ষণ অপেক্ষা করি। আমার একটু কমেন্টে জানাও যে তোমরা কি আমার ভয়েস মুখের সাথে অঙ্গভঙ্গির সাথে সিনক্রোনাইজ হচ্ছে কিনা, বোর্ডটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, এই দুইটা ব্যাপার আমাকে একটু জানাও। জানানোর পর তোমরা যদি দেখো সব কিছু ঠিক আছে, লাইভে যে কয়জন উপস্থিত রয়েছে প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দাও। যতজন উপস্থিত রয়েছে প্রত্যেকে ভিডিওটা একটা শেয়ার করে দাও, তাহলে অধিক মানুষের কাছে পৌঁছে যাবে এবং আমরা অধিক মানুষ একসাথে লাইভ ক্লাসটা করতে পারবো। সো আজকে আমাদের সেকেন্ড লাইভ ক্লাস ঘাসফড়িংয়ের, এবং আমি তোমাদের প্রমিস করেছি যদি দেখি যে না 100 জনের মতো প্লাস 100+ স্টুডেন্ট আমাদের লাইভ ক্লাসগুলো অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে, তাহলে আমরা প্রতি মাসে 2টি করে লাইভ ক্লাস রাখার চেষ্টা করব। ওয়াদা দিতে পারছি না, চেষ্টা করব যে না প্রতি মাসে 2টি করে লাইভ ক্লাস আমরা নিব। এবং হচ্ছে যে মানে কিছু মানুষের কিছু কথা আসলে হচ্ছে খুব ডিসহার্টেন করে, তাও আমি নিজে জানি আমি কি, এবং হচ্ছে যে আমি আমার দিক থেকে সৎ থাকার চেষ্টা করি। সো তুমি যখন লাইফে কোনো কিছু করতে যাবে এবং তুমি যদি তোমার নিজের দিক থেকে ঠিক থাকো, তাহলে তোমার অন্য কোনো কিছুকে আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। সো তুমি তোমার নিজের দিক থেকে যদি সঠিক থাকো, তাহলে মনে করবে যে না আমি আমার দিক থেকে সঠিক, সো আমি যে কাজটি করছি সেটা আমি করে যাই। সবসময় যুদ্ধটা হবে নিজের সাথে, আলোচনা সমালোচনা হবে নিজের সাথে। সো নিজের সাথে যদি যুদ্ধ করে দেখো যে না ইউ আর রাইট, তোমার জায়গায় তুমি ঠিক আছো, দেন সামনে গিয়ে যাও। আরেকটা ইম্পর্টেন্ট কথা যে তোমাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, যেহেতু আমি তোমাদের সকলকে আমার নিজের ছোটো ভাই বোনের মতো ভাবি, সো দ্যাটস ওয়াই আমি একটা কথা বলতে চাই যে সবসময় কথা যখন বলবে, কথা বলার সময় অনেক সচেতনভাবে কথা বলবে। কারণ আমাদের এই যে মুখের কথা বা মুখের জবান, এটা কিন্তু খুব দামি একটা জিনিস। কারণ মুখের কথা বা মুখের জবানটা কি খুবই দামি একটা জিনিস। কারণ তুমি একটা কথা বলে ফেললে, তুমি একটা কিছু বলে ফেলেছো, বলে ফেলার কারণে তোমার সামনে থাকা মানুষটা হার্ট হয়েছে বা কষ্ট পেয়েছে, তুমি কি কোনোভাবে সেই যে মুহূর্ত বা যেই মুহূর্তে কথা বলে তাকে কষ্ট দিয়েছো, সেইটা কি কোনোভাবে তুমি ব্যাক করতে পারবে? পারবে না, কারণ এটা অলরেডি অতীত হয়ে গেছে। এরপর তুমি তাকে যতবার সরি বলো, যতবার তুমি তাকে মাফ চাও, তুমি তাকে একটা রেস্টুরেন্টে নিয়ে খাওয়াও, সে হয়তো তার এই খারাপ লাগাটা ভুলে যাবে, সে হয়তো খারাপ লাগার ফিলিংসটা তার কমে যাবে। বাট যেই মোমেন্টে তুমি একটা কথা বলে, একটা কটু কথা বলে তোমার সামনের মানুষটাকে হার্ট করেছো, তুমি কি কোনোভাবে সেই যে কথাটা সেটা কি ব্যাক করতে পারবে? কোনোভাবে পারবে সেই মোমেন্টটা ব্যাক করতে? সম্ভব? অতীতে যাওয়া তো সম্ভব না, সো সম্ভব না। সো দ্যাটস ওয়াই কথা বলার সময় খুব সচেতনভাবে কথা বলবে। আমাদের কথার মানে কথা হচ্ছে বন্দুকের গুলির থেকেও বেশি হচ্ছে যে ভয়াবহ। সো কথা বলতে গেলে আমরা সবাই সুন্দরভাবে কথা বলি, এবং আমরা চাই যে আমাদের বাংলাদেশে যে একটা নতুন, আমাদের যে নতুন প্রজন্ম আসবে, তোমরা যারা সামনে এগিয়ে আসছো, তোমরা হবে ভদ্র এবং তোমরা হবে, তোমাদের কথাবার্তা থাকবে মার্জিত। আর কথার অনেক দাম, এটা মাথায় রেখো। তুমি লাইফে সফল হবে, তুমি কথা বলতে জানো না, কোথায় কি বলতে হয় তুমি সেটা বলতে পারো না, তুমি কথা বলে মানুষকে হার্ট করে ফেলো, তুমি লাইফে কখনো সফল হতে পারবে না। কথার অনেক দাম। প্রতিটা সেক্টরে, প্রতিটা জায়গায় কথা বলতে পারা বা কথার ধরনটা খুবই গুরুত্বপূর্ণ। সো দ্যাটস ওয়াই তোমরা এখন থেকেই হচ্ছে যে কাউকে ভালো লাগলো না তাকে একটু উল্টাপাল্টা কমেন্ট করে বসা বা শুধু শুধু কাউকে কষ্ট দেওয়া, এই জিনিসগুলো বাদ দাও, ইনশাল্লাহ তোমরা লাইফে অনেক সফল হতে পারবে। সো আমরা একটু 5 মিনিট একটু নানা কথাবার্তা বলে ফেললাম। সো এখন আমরা চলো ক্লাস করা শুরু করি। সো 142 জন আমাদের সাথে যুক্ত আছে, আমরা 5 মিনিট একটু তোমাদের সাথে গল্প করলাম। সো আজকে আমরা ঘাসফড়িংয়ের সামনের দিকে যে অংশগুলো আছে প্রথম দিকে সেগুলো পড়বো। সো আমি আজকে বোর্ডে প্রথমেই ঘাসফড়িংয়ের মুখপাঙ্গ বা মাউথ পার্টস বা মাউথ পিসগুলো এঁকে রেখেছি, কারণ এই জিনিসগুলো আঁকতে গেলে হয়তো আমার অনেক বেশি সময় চলে যেত লাইভে, পরে তোমরা রাগ করতে যে ভাইয়া লাইভের মধ্যে এত সময় চলে গেছে কেন। সো আমরা আজকে পড়বো ঘাসফড়িংয়ের মুখপাঙ্গ। কি পড়বো আজকে আমরা? ঘাসফড়িংয়ের মুখপাঙ্গ বা মাউথ পার্টস। আমরা আজকে কি পড়বো? ঘাসফড়িংয়ের মুখপাঙ্গ বা মাউথ পার্টস। যে ঘাসফড়িংয়ের মুখপাঙ্গ বা ইংরেজিতে আমরা কি বলবো? ইংরেজিতে আমরা বলবো, সবাই যারা লাইভে আছো, যে 150 জন আমাদের লাইভে যুক্ত রয়েছে, সবাই এই লাইভের শুরুতেই তোমাদের মোবাইলে যে শেয়ার বাটনটা আছে ফেসবুক আইডিতে, সেই শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দাও লাইভটা, তাহলে আমাদের লাইভটা পৌঁছে যাবে সকলের মাঝখানে, এবং আমরা শেয়ার করে দিয়ে
মোবাইলটার কমেন্ট বাটন সরিয়ে ল্যান্ডস্কেপ মুডে নিয়ে সুন্দর মতো হচ্ছে ক্লাস করা শুরু করে দাও। একটা শেয়ার করে দিয়েছো, তোমার আর কোনো কাজ নেই, কমেন্ট পড়ারও প্রয়োজনীয়তা নেই, ল্যান্ডস্কেপ মুডে নিয়ে দেখো, কারণ পোর্ট্রেট মুডে নিয়ে দেখলে দেখা যাবে যে লেখাগুলো ছোট লাগবে, তোমার আই স্ট্রেইন, চোখে ব্যথা হবে। আর ভিডিওটা দেখার সময় অবশ্যই করবা কি, ফোনটাকে 25 সেন্টিমিটার দূরে রাখার চেষ্টা করবা, যেন একটা মিনিমাম দূরত্ব তোমার চোখ এবং ফোনের মধ্যে বিদ্যমান থাকে, নাহলে দেখা যাবে যে দীর্ঘ সময় ক্লাস করার কারণে তোমার চোখ ব্যথা করতে পারে। সো ফোনটাকে দূরে রাখো, ফোনটাকে হচ্ছে ল্যান্ডস্কেপ মুডে নিয়ে কমেন্টটা সরিয়ে ক্লাস করা শুরু করো সকলে, ঠিক আছে? ওকে, চলো আমরা ক্লাস শুরু করি। আর হচ্ছে যে আমরা শেয়ার নিয়ে আর কথা বলবো না, কোনো কিছু নিয়ে কথা বলবো না, আজকে আমরা একটু সিরিয়াস মুডে পড়ালেখা করবো যেন আমরা একটু দূরে এগিয়ে যেতে পারি। তো দেখো, ঘাসফড়িংয়ের মুখপাঙ্গ বা মাউথ পার্টস রয়েছে, আমরা এখানে কিছু ছবি এঁকেছি ঘাসফড়িংয়ের মুখপাঙ্গের মধ্যে। যেমন এই অংশটার নাম ল্যাব্রাম, এই যে দুইটা পার্টস রয়েছে তার নাম ম্যান্ডিবল, এই যে দুই পাশে দুইটা পার্ট রয়েছে তার নাম ম্যাক্সিলা, এখানে রয়েছে আমাদের হাইপোফ্যারিংস, এখানে আছে আমাদের ল্যাব্রিয়াম। তো ঘাসফড়িং আমাদের এইচএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। একই সাথে আমাদের এইচএসসি লেভেলের প্র্যাকটিক্যাল রয়েছে। প্র্যাকটিক্যালে আমরা যে প্র্যাকটিক্যাল যে প্রাণীটার উপর করি তার নাম হচ্ছে আরশোলা বা তেলাপোকা। তো ঘাসফড়িং যেহেতু খোঁজাটা সহজ না এবং ঘাসফড়িং খুব সহজে খুঁজেও পাওয়া যাবে না, বনে জঙ্গলে তুমি কোথায় ঘাসফড়িং খুঁজতে যাবে? সো তেলাপোকা যেহেতু আমাদের একটা হাউজের মধ্যেই থাকে, একটা হাউজিং ইনসেক্ট আমাদের ঘরের মধ্যেই থাকে, সো তেলাপোকা খুঁজে বের করা সহজ। দ্যাটস ওয়াই আমাদের প্র্যাকটিক্যালগুলো আমাদের আমরা তেলাপোকা নিয়ে কাজ করি এবং তেলাপোকার এই মাউথ পার্টসগুলো আমরা বের করি। তোমরা যারা ফার্স্ট ইয়ারে রয়েছো তোমরা হয়তো করোনি, তোমরা যখন সেকেন্ড ইয়ারে উঠবে তখন তোমাদের এই প্র্যাকটিক্যালটা করানোর কথা, বাট সময় স্বল্পতার কারণে এবার তোমাদের করতে পারবে কিনা জানি না। সো এই প্র্যাকটিক্যালটা করালে আমরা এই প্রত্যেকটা পার্টস ঘাসফড়িংয়ের মুখ থেকে প্রতিটা পার্টস আমরা বের করি। এই যে আমরা ম্যান্ডিবল, ল্যাব্রাম, ল্যাবিয়াম, ম্যাক্সিলা, হাইপোফ্যারিংস, এই প্রতিটা অংশ আমরা ঘাসফড়িংয়ের দেহ থেকে, মুখপাঙ্গ থেকে বের করব। আমরা জানি ঘাসফড়িংয়ের মুখপাঙ্গটা কেমন, এরকম। এই যে ধরো 1, 2, 3, 4, 5 আমার আঙ্গুলগুলো হচ্ছে ঘাসফড়িংয়ের মুখপাঙ্গ। সো এই অংশগুলো নরনক্ষম। এই অংশগুলো কেমন, আমার আঙ্গুলের দিকে খেয়াল করো, আমার এই আঙ্গুলটা যে আমি নাড়াচ্ছি এই অংশটা কেমন, এই অংশটা হচ্ছে আমাদের নরনক্ষম, ঠিক আছে? এই নরনক্ষম অংশ। সো এগুলো হচ্ছে আমাদের মাউথ পার্টস। সো এই যে আমাদের মাউথ পার্টস রয়েছে সেগুলো থাকবে নিচে, আর এর উপরে কি থাকবে, উপরে থাকবে আমাদের এই যে শক্ত যে অংশটা, এই যে অংশটা, এটা হচ্ছে আমাদের হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম। সো আমাদের মাউথ পার্টসটা নিচে থাকে। আমি লাস্ট ক্লাসে তোমাদের বুঝিয়েছি, লাইভ ক্লাস শেষে লাস্টের আগের ক্লাসটা আমরা পিন পোস্ট করে দিব। সো এই জিনিসটা আমাদের মাউথ পার্টস, আর উপরে এপিক্রেনিয়াম। সো তাহলে কি আমাদের মাউথ পার্টসটা নিচের দিকে থাকছে বা মুখপাঙ্গগুলো নিচের দিকে, আমাদের হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম যে এই যে অংশটা রয়েছে সেটা উপরের দিকে থাকে। এই যে আমাদের যে গঠনটা, এই গঠনটাকে আমরা কি বলি, হাইপো। আমরা লাস্ট দিন পড়েছি হাইপো মানে নিচে, হাইপোগ ন্যাথাস, চোয়ালটা নিচের দিকে থাকে বা মুখপাঙ্গগুলো নিচের দিকে থাকে, এরকম একটা গঠন আমরা দেখতে পাই। সো এখানে আমাদের এই যে মুখপাঙ্গগুলো রয়েছে, তাহলে এই মুখপাঙ্গগুলো সম্পর্কে আমি প্রথম যে কথাটি জানতে পারলাম যে এরা কি নরনক্ষম, এটা কি নরনক্ষম, চলতে পারে বা মানে নড়াচড়া বা এদের মধ্যে মুভমেন্ট পসিবল। এবং এই যে ঘাসফড়িংয়ের মুখপাঙ্গ বা মাউথ পার্ট রয়েছে, এটার আরেকটা নাম রয়েছে, আমরা বাংলায় কি বলি, চর্বণ উপযোগী। কারণ আমরা জানি ঘাসফড়িং কি খায়, আমরা জানি ঘাসফড়িং ঘাস খায়। ঘাসফড়িং কি খায়, ঘাসফড়িং ঘাস খায়। সো ঘাস চাবিয়ে চাবিয়ে খাচ্ছে। সো ঘাস চাবিয়ে চাবিয়ে খাওয়াকে আমরা এই জন্য কি বলবো, চর্বণ উপযোগী বা ম্যান্ডিবলেট মুখপাঙ্গ। তাহলে ঘাসফড়িংয়ের যে মুখপাঙ্গ, এখান থেকে এখানে আমাদের আরেকটা টার্ম আসবে যে আমরা কি বলবো, চর্বণ উপযোগী বা ম্যান্ডিবুলেট, চর্বণ উপযোগী বা ম্যান্ডিবুলেট মুখপাঙ্গ বলবো। যে চর্বণ উপযোগী মুখপাঙ্গ বা এই জায়গায় দেখা যায় আমাদের ম্যান্ডিবলের প্রভাবটা খুব বেশি থাকে, এই জন্য একে ম্যান্ডিবুলেট মুখপাঙ্গ বলা হয়। সো আমাদের চর্বণ উপযোগী মুখপাঙ্গ বা ম্যান্ডিবুলেট মুখপাঙ্গ বলতে আমরা দেখতে পাচ্ছি একটা অংশ। এখন নাম দেখতে পাচ্ছি, এখন এই প্রত্যেকটা অংশ যদি আলাদা করি, এই ছবিটা আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, সবার প্র্যাকটিক্যাল খাতে এটা আঁকা লাগে। এইচএসসি সিকিউ হিসাবে খুব বেশি আসতে দেখা যায় না, বাট তাও দিয়ে দেয়। প্রথম যে অংশটা দেখতে পাচ্ছি আমরা, সেই অংশটার নাম ল্যাব্রাম। এই যে অংশটা দেখতে পাচ্ছি একটা বড় পাতের মতো দেখা যাচ্ছে, এরকম একটা প্লেট শেপ দেখা যাচ্ছে, এটাকে বলি আমরা ল্যাব্রাম। ল্যাব্রাম নিয়ে অনেকগুলো কথাবার্তা বলা আছে। ল্যাব্রামের ক্ষেত্রে প্রথম যে কথা বলা, এটা দ্বিপার্শ্বীয় প্রতিসম। সো আমি যদি দ্বিপার্শ্বীয় প্রতিসম বুঝতে চাই, লাস্ট দিন আমি তোমাদের বলেছি যে ধরো আমাকে তুমি মাঝ বরাবর কেটে দিলে, নাক বরাবর একটা করাত দিয়ে কেটে দিলে আমার এই পাশ আর এই পাশ, দুই পাশে কি পাওয়া যাবে, সেম পার্ট, সেম অংশ পাওয়া যাবে। হয়তো আকার আকৃতিতে সমান হবে না, বাট দুই পাশেই সেম জিনিস রয়েছে। এরকম যে সকল প্রাণীকে আমরা দেহের মধ্যরেখা বরাবর সমান সমান দুই অংশে ভাগ করতে পারি, তাদেরকে আমরা কি বলি, দ্বিপার্শ্বীয় প্রতিসম।
সো এই যে ল্যাব্রাম আছে, ল্যাব্রামের যে অংশটা রয়েছে, এই ল্যাব্রাম অংশটাও আমাদের এইরকম দুই ভাগে ভাগ করা সম্ভব। সো ল্যাব্রামকে জন্য আমরা বলি দ্বিপার্শ্বীয় প্রতিসম। এবং ল্যাব্রামটা এরকম থাকে, আমরা আরেকটা ছবি এঁকে আঁকতে পারলে বোঝানো যেত। মানে ল্যাব্রামটা আমাদের কেমন থাকে, ল্যাব্রামটা দেখা যায় যে এই ল্যাব্রামটা হচ্ছে যে এরকম থাকে, ল্যাব্রামটা এরকম। আচ্ছা আমি একটু দেখাই যে ল্যাব্রামটা এরকম, ল্যাব্রামের ঠিক পেছনে থাকে ম্যান্ডিবল থাকে। সো ল্যাব্রামটা আমাদের ম্যান্ডিবলটাকে কি করে ঢেকে রাখে, আমাদের এটা ম্যান্ডিবল, ম্যান্ডিবলের সামনে থাকে ল্যাব্রাম। সো আমাদের এই যে ম্যান্ডিবলটাকে কে ঢেকে রাখছে, ল্যাব্রাম ঢেকে রাখছে। এবং ল্যাব্রাম আমাদের ঠোঁটের মতো কাজ করে। কিসের মতো কাজ করে, ঠোঁটের মতো কাজ করে। যে এই ধরো আমাদের ম্যান্ডিবল ভেতরে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, তার উপরে কি রয়েছে, ল্যাব্রাম। এই যে ম্যান্ডিবল, তার উপরে ল্যাব্রাম, এই ল্যাব্রামের নিচে এই ল্যাব্রাম, ধরো ল্যাব্রামের নিচে থাকে ল্যাব্রিয়াম থাকে। সো তাহলে আমাদের ল্যাব্রামটা এমনভাবে থাকে যে এটা ম্যান্ডিবলটাকে ঢেকে রাখে। সো এবং এটা দেখতে আমাদের একটা ঠোঁটের মতো, এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে, এবং ঠোঁটটা কিসের ঠোঁটের মতো, উপরের ঠোঁটের মতো, আমাদের উপরের ঠোঁটের মতো। তাহলে এই জন্য আমাদের ল্যাব্রামকে বলা হয় ঊর্ধ্বষ্ট বা উপরের ঠোঁট। ল্যাব্রামকে কি বলা হয়, উপরের ঠোঁট বলা হয়, বা ওষ্ঠ বলতে পারো, ঊর্ধ্ব ওষ্ঠ। এবং এই যে ল্যাব্রাম দেখো, এই ল্যাব্রামের মধ্যে এই যে অংশগুলা না, এটা তো আমাদের 2D ডায়াগ্রাম। তো 2D ডায়াগ্রাম বলে আমরা এরকম দেখিয়ে দেখাচ্ছি কি, এটা একটা নিচু জায়গা, ভাঁজ। এটা কি একটা নিচু জায়গা বা ভাঁজ। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা একটা নিচু জায়গা বা ভাঁজ। এই নিচু জায়গার মধ্যে আমাদের কি করা হয়, এই নিচু জায়গাগুলোর মধ্যে কোনো খাবার ধরে রাখতে সাহায্য করে। নিচু জায়গাগুলোর মধ্যে কি করে, খাবার ধরে রাখতে সাহায্য করে আমাদের। সো এই যে আমাদের ল্যাব্রাম, তার কাজ কি হতে পারে, তাহলে ল্যাব্রাম আমরা দুইটা কথা বলতে পারি, যে ল্যাব্রাম আমাদের কি করতে পারে, ল্যাব্রাম থেকে আমরা কিছু কথা বলতে পারি। তাহলে আমরা ল্যাব্রামের সম্পর্কে জানতে পারলাম যে ল্যাব্রাম দ্বিপার্শ্বীয় প্রতিসম, এক নম্বর কথা। তো ল্যাব্রাম থেকে আমরা কি কি জেনেছি, আমরা এটা একটু একপাশে লিখে রাখি যে ল্যাব্রাম থেকে আমরা কি কি জেনেছি, ল্যাব্রামের কাজ কি। তোমরা এই ছবিটা কেউ আঁকছো কিনা আমি জানি না, সো আমি হচ্ছে এই পাশ দিয়ে একটু লিখছি। কেউ যদি ছবি আঁকো তাহলে আমার জন্য একটু ডিস্টারবেন্স তোমাদের ক্রিয়েট হতে পারে এখানে। তো তাহলে দেখো আমরা হচ্ছে এই যে ল্যাব্রাম বলবো, এই ল্যাব্রামের মধ্যে আমরা কি কি জানতে পারলাম। ল্যাব্রামটা আমাদের কেমন, দ্বিপার্শ্বীয় প্রতিসম। ল্যাব্রামটা কেমন আমাদের, দ্বিপার্শ্বীয় প্রতিসম, যেকে আমরা সমান সমান অংশে ভাগ করলে প্রতি পাশে, দেখো এই লেখাটা ছোট, তোমরা একটু আমার ভয়েসটা শুনো, যেটা দ্বিপার্শ্বীয় প্রতিসম। তারপর কি বলা আছে, যে ল্যাব্রামটা হচ্ছে আমাদের ম্যান্ডিবলের উপরে থাকে, ম্যান্ডিবলের উপরে থাকে, আমাদের ঠিক ম্যান্ডিবলের উপরে বা ম্যান্ডিবলের উপরে অবস্থান করে, ম্যান্ডিবলটাকে উপরে থাকে, বা বলা যায় যে ম্যান্ডিবলটাকে ঢেকে রাখে। তারপর আমরা আরেকটা কথা বলতে পারি যে ল্যাব্রামের এই জায়গাটা কি, খাজ। এই জায়গাটায় খাজ রয়েছে, ল্যাব্রামের মধ্যে একটা নিচু জায়গা রয়েছে। ল্যাব্রামের মধ্যে আমাদের কি রয়েছে, ল্যাব্রামের মধ্যে হচ্ছে আমাদের নিচু খাজ রয়েছে, যে খাজগুলো খাবার ধরে রাখতে সাহায্য করে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আমাদের ল্যাব্রামের ঠিক উপরের অংশে, এই ল্যাব্রামের ঠিক উপরের অংশটা এরকম একটা আয়তকার প্লেটের সাথে যুক্ত আছে। ল্যাব্রামটা আমাদের এরকম একটা আয়তকার প্লেটের সাথে যুক্ত আছে। তোমরা আমাকে কমেন্টে বলতে পারবে যারা লাস্ট ক্লাস করেছিলে, যে আমাদের মস্তকের কোন অংশটাকে আমরা আয়তকার প্লেটের মতো আকৃতি বলি, যে আমাদের মস্তকের কোন অংশটা আয়তকার প্লেটের মতো। বলতে পারবে যে আমাদের মস্তকের যে অস্থিগুলো রয়েছে, বা আমাদের হেড ক্যাপসুলের যে অস্থিগুলো রয়েছে, তার মধ্যে কোনটা আয়তকার প্লেটের মতো ছিল। আমরা লাস্ট ক্লাসে পড়েছি যে এইখানে একটা আয়তকার প্লেটের মতো গঠন থাকে, ঠিক আছে, এইটা ঠিক এরকম আয়তকার একটা প্লেটের সাথে যুক্ত থাকে। বলতে পারবে তোমরা এই আয়তকার প্লেটের নাম কি? মস্তক খণ্ডের মধ্যে আয়তাকার প্লেট, নট আহমেদ শাফি শরীফ, তুমি যে স্ক্লেরাইটের কথা বলছো, স্ক্লেরাইট তো দেহখণ্ডকের কথা। আচ্ছা এই তো ক্লাইপিয়াস, ভেরি গুড, ক্লাইপিয়াস। তো আমাদের এই অংশটার নাম কি, এই অংশটার নাম হচ্ছে আমাদের ক্লাইপিয়াস, ঠিক আছে। আয়তাকার প্লেটের মতো ছিল কি, ক্লাইপিয়াস ছিল। দেখো এই জায়গাগুলোর মধ্যে না প্রচুর ইনফরমেশন মনে রাখা লাগে, দ্যাটস ওয়াই আমাদের কাছে মনে হয় ঘাসফড়িংটা একটু কঠিন, প্রচুর ইনফরমেশন মনে রাখতে হয়। সো দ্বিপার্শ্বীয় প্রতিসম ম্যান্ডিবলের উপরে থাকে বা ঢেকে রাখে, নিচু খাজ রয়েছে, এবং এরা ক্লাইপিয়াসের সাথে যুক্ত। এরা কার সাথে যুক্ত, এরা ক্লাইপিয়াসের সাথে
যুক্ত, দেখা যায় আমাদের মস্তকের বহির্কঙ্কাল যে রয়েছে আমাদের হেড ক্যাপসুল এই ক্লাইপিয়াসের সাথে যুক্ত ল্যাব্রামের অবস্থান আমরা জানতে পারলাম। ল্যাব্রামের কাজ যদি আমি বলি, কাজ বললে এরা যেহেতু আমাদের কি থাকে, এরা আমাদের ম্যান্ডিবলের উপরে থাকে বা ম্যান্ডিবলটাকে ঢেকে রাখে, তাহলে এর কাজের মধ্যে একটা কাজ হচ্ছে ম্যান্ডিবলকে ঢেকে রাখা। এবং এর মধ্যে যে খাজ আছে, খাজ মানে নিচু জায়গা, এই নিচু জায়গায় কি কাজ করে, এই যে খাজ রয়েছে এই খাজের জন্য এর কাজ, 1 নম্বর কাজ কি, খাবার ধরে রাখে, খাবার ধরে রাখে, যেন খাবার ফসকে না যায়, যেন খাবার পড়ে না যায়, সে খাবারটাকে ধরে রাখতে সাহায্য করে। এর ঠিক নিচে ম্যান্ডিবল, এবং ম্যান্ডিবলের মধ্যে দেখো এই ম্যান্ডিবলের মধ্যে এই দুই পাশে দুইটা ম্যান্ডিবল আমরা ছবি এঁকেছি যেখানে, এই ম্যান্ডিবলের মধ্যে এই যে চোক্কা চোক্কা যে জিনিসগুলো দেখা, যেগুলা কি দাঁত, দাঁত দিয়ে আমরা খাবারটাকে কাটবো, কেটে কুচি কুচি করব, কারণ ওরা ঘাস জাতীয় খাবার খায়, ঘাসকে কেচে কুটি 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 করার দরকার আছে না, সেখানে দাঁত থাকে। সো খাবারটা ম্যান্ডিবলের দিকে যেতে হবে। সো ল্যাব্রাম তার ঠিক নিচে ম্যান্ডিবল রয়েছে, তো এই ল্যাব্রাম কি করবে, ম্যান্ডিবলকে যেমন ঢেকে রাখবে ঠিক তেমনি ওর কাজ হচ্ছে খাবারটাকে ঠেলে ম্যান্ডিবলের দিকে পাঠানো, খাবারটাকে ঠেলে কার দিকে পাঠাবে, ম্যান্ডিবলের দিকে পাঠাবে। কারণ কি, ম্যান্ডিবলের দাঁত আছে, দাঁত দিয়ে ঘাসটাকে কুচি কুচি করতে হবে, দাঁত দিয়ে ঘাসটাকে কি করতে হবে, দাঁত দিয়ে ঘাসটাকে হচ্ছে কুচি কুচি করতে হবে। সো কুচি কুচি যেহেতু করতে হবে, তাহলে কি করে, খাবারটাকে ম্যান্ডিবলের দিকে ঠেলে দেয়, খাবারটাকে ম্যান্ডিবলের দিকে ঠেলে দেয়, খাবারটাকে কার দিকে ঠেলে দিবে, খাবারটাকে ম্যান্ডিবলের দিকে ঠেলে দেয়। ঠেলে দেয়। আর আরেকটা কাজ আমাদের রয়েছে, যে পুরো যে আমাদের পুরো মুখপাঙ্গের মধ্যেই দেখা যায় স্বাদ ইন্দ্রিয় থাকে, তো এই জায়গাটা স্বাদ নিতে সাহায্য করে, তো এরা স্বাদ গ্রহণেও কিছুটা সাহায্য করে, স্বাদ গ্রহণেও সাহায্য করে, দেখা যায় যে স্বাদ বা টেস্ট নিতেও সাহায্য করে। তোমরা একটা মজার ব্যাপার কি জানো, যে মানুষ তো আমরা জানি যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় প্রাণী, আমাদের 5টা ইন্দ্রিয় রয়েছে, মানুষ ছাড়াও এই যে ঘাসফড়িং আছে বা আর্থ্রোপোডা পর্বের প্রাণী আছে, তারাও পঞ্চ ইন্দ্রিয় প্রাণী, মানুষ ছাড়া তারাও পঞ্চ ইন্দ্রিয় প্রাণী, যে এদের ইন্দ্রিয় 5টা থাকে। আমরা মানুষ তো 5টা ইন্দ্রিয়যুক্ত প্রাণী, এরাও পঞ্চ ইন্দ্রিয়যুক্ত প্রাণী, এদেরও 5টা ইন্দ্রিয় বা 5টা সেন্স এদেরও রয়েছে। তারপর আসে আমাদের ম্যান্ডিবল বা চোয়াল, ম্যান্ডিবল বা চোয়ালের মধ্যে খেয়াল করে দেখো, এই ম্যান্ডিবলের আরেকটা নাম হচ্ছে চোয়াল, ম্যান্ডিবলকে আমরা কি বলি, চোয়াল বলি। এই যে আমাদের ক্ষেত্রে আমরা বলি না উপরের চোয়াল, এই যে ম্যান্ডিবল, নিচের চোয়াল ম্যাক্সিলা, উপরের চোয়াল, তো এটাও চোয়াল হিসেবে কাজ করে। তো এই ম্যান্ডিবলটার কাজও কি, এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি চোয়াল, ঠিক আছে, ম্যান্ডিবলকে আমরা কি বলছি, চোয়াল বলি ম্যান্ডিবলকে। সো এই যে ম্যান্ডিবল রয়েছে, এই ম্যান্ডিবলের মধ্যে তো আমাদের এই লেখা শেষ, আশা করি তোমাদের, এটা কিন্তু ম্যাক্সিলার কাজ না, হ্যাঁ, এটা কিন্তু কাজ কার কাজ, এই কাজটা হচ্ছে ল্যাব্রামের কাজ, ম্যাক্সিলার কাজ না কিন্তু। তো আশা করি এই জিনিসটা তোমাদের লেখা শেষ। আমাদের ম্যান্ডিবলের স্পেশাল ফিচার কি, তোমাকে যদি বলি যে একটা বৈশিষ্ট্য দিয়ে তুমি ম্যান্ডিবল শনাক্ত করবা, তাহলে তুমি কি দিয়ে শনাক্ত করবা, এই যে দাঁত, দাঁতের কাজ কি বলো তো, দাঁতের সোজা কাজ খাবারকে কেটে কেটে কুচি কুচি করা, খাবারকে কেটে কেটে কি করা, কুচি কুচি করা, যে খাবারটাকে কেটে কুচি কুচি করে খাবারটাকে হজমে সাহায্য করা। তার মানে ম্যান্ডিবলের ক্ষেত্রে আমরা একটা কথাই মনে রাখবো, ম্যান্ডিবলের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ধারালো দাঁত থাকবে ম্যান্ডিবলের মধ্যে, অনেক জায়গায় বলে কালো কালো ধারালো দাঁত, তো আমি শুধু ধারালো দাঁতের কথাই মনে রাখি, যে ম্যান্ডিবলে কি থাকবে, ধারালো দাঁত থাকবে। এবং এর কাজ যদি বলো, একটা কাজই খাবারটাকে কেটে কুচি কুচি করা, খাবারকে কেটে কুচি কুচি করা, দাঁত দিয়ে কি করি, এই যে আমাদের যে দাঁত থাকে কুচি কুচি করা। সো আমাদের যে দাঁত, আমাদের দাঁতের কাজ কি, আমাদের দাঁত থেকে খাবারটাকে কেটে কুচি কুচি করাটাই তো আমাদের দাঁতের কাজ। সো তাহলে আমরা ম্যান্ডিবল নিয়েও এর বেশি আর কিছু জানবো না, আমরা তোমাদের অল্প করে পড়াবো, যতটুকু পড়াবো ততটুকু তোমরা মনে রাখবে, অবশ্যই মনে রাখবে, অবশ্যই মনে রাখবে, অবশ্যই মনে রাখবে। ওকে, সো এই জিনিসটাও আশা করি তোমাদের লেখা শেষ। এবার আসো আমরা এই ম্যাক্সিলাটা নিয়ে পড়বো। এই ম্যাক্সিলা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে, এটা লেখা শেষ, 1 2 3 4 5, আশা করি তোমাদের এই জায়গাটা লেখা শেষ। এবার আসো যে আমাদের এই যে ম্যাক্সিলা রয়েছে, ম্যাক্সিলার মধ্যে দেখো, ম্যাক্সিলার মধ্যে 3টা লেয়ার, এরকম একটা লেয়ার, এখানে কিছু 3টা অংশ, 1 2 3, এখানে আবার একটা লেয়ার, এখানে 2টা অংশ, 1 2, এখানে আবার আরেকটা লেয়ার, এখানে কয়টা অংশ, এখানে 5টা অংশ।
জিনিসগুলো একটু বোরিং, এই জিনিসগুলো একটু বোরিং, এই জিনিসগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে। দেখা যায় যে বায়োলজি বই সব কিছু ইন্টারেস্টিং হবে না, একটু বোরিং, একটু কষ্ট করে মনে রাখতে হবে। যেটা আমাদের ম্যাক্সিলার মধ্যে আমরা এরকম 3টা সাইড দেখতে পাই, ফার্স্টে একটা, সেকেন্ডে একটা, থার্ডে একটা, 3টা জিনিস রয়েছে। সো এই প্রত্যেকটা জিনিসের নাম আমাদের জানতে হবে বা আমাদের মনে রাখতে হবে। ছবি আঁকলে 2-3 বার মনে থেকে যায়, তাও একটু কষ্ট করে বারবার পড়ে পড়ে মনে রাখতে হবে। এই যে আমাদের এই অংশটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছি আমরা গোড়ার দিকের একটা অংশ রয়েছে, তারপর এখানে একটা অংশ, তারপর এখানে একটা অংশ, তারপর আবার এদিকে, তারপর আবার এদিকে। যে গোড়ার দিকের যে অংশটা থাকে, একদম ফার্স্ট সবচেয়ে উপরের যে অংশ থাকে, তাকে আমরা কি বলি? কার্ডো বলি। তাকে আমরা কি বলি? কার্ডো বলি। তাহলে কার্ডোটা কোন দিকে থাকে? পাশেই লিখে রাখি আমরা, গোড়ার দিকে কার্ডো। ঠিক কার্ডোর নিচের যে অংশটা, কার্ডোটা একদম গোড়ার দিকে ছোট একটা খণ্ড, কার্ডোর ঠিক নিচে যে অংশটা থাকবে তাকে আমরা কি বলবো? কার্ডোর ঠিক নিচে যে অংশটা থাকবে তাকে আমরা বলবো স্টাইপস। তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো স্টাইপস। ঠিক আছে, কার্ডোর ঠিক নিচে যে অংশ তাকে কি বলবো? স্টাইপস। তার ঠিক নিচে এরকম দেখো নখর সদৃশ যে অংশটা রয়েছে তাকে আমরা কি বলবো? কার্ডো। তারপরে অংশের নাম কি গেল? স্টাইপস। তারপরে যে অংশ থাকবে তাকে আমরা কি বলবো? তারপরের অংশের নাম আমরা বলবো হচ্ছে লেসনিয়া। কার্ডো, স্টাইপস, লেসনিয়া। ঠিক আছে, একটু কঠিন নাম, মনে রাখতে হবে। 3টা অংশ, তাহলে কার্ডো, স্টাইপস, লেসনিয়া, এভাবে মনে রাখতে পারো। সিএসএল বা এত ছন্দ আমি আসলে প্রেফার করি না, কেন? কারণ অনেক সময় দেখা যায় বেশি ছন্দ মনে রাখতে গেলে ওই ছন্দ মনে রাখার জন্য পরে আবার ছন্দ প্রয়োজন হয়। সো একটু ছবি আঁকবা, ছবি আঁকতে আঁকতে দেখবা মনে থেকে যাবে। আর পরীক্ষার মধ্যে আসবে কি? পরীক্ষায় যদি আসে এমসিকিউ আকারে, ধরো মেডিকেলে যদি ভর্তি পরীক্ষা যদি আসে, সেখান থেকে দিলে কি দিতে পারে? যে ম্যাক্সিলার গোড়ার দিকে যে খণ্ড থাকে তার নাম কি? ম্যাক্সিলার গোড়ার দিকের খণ্ডের নাম কি? ম্যাক্সিলার গোড়ার দিকের খণ্ডের নাম কার্ডো। ম্যাক্সিলার গোড়ার দিকের খণ্ডের নাম কি? কার্ডো। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এরপর এই 2টা অংশ, প্রথম অংশে একটা নাম রয়েছে পলিফার, সেটা আমরা মনে রাখতে দরকার নেই। এই যে অংশটা, এইটা বড় করে, এই অংশটার নাম হচ্ছে গ্যালিয়া। এই অংশের নাম কি? এই অংশের নাম গ্যালিয়া। ঠিক আছে, তাহলে আমাদের যে অংশ, এই গ্যালিয়ার নামটা আমাদের একটু মনে রাখতে হবে, কারণ এই গ্যালিয়াটা দেখতে ঢাকনার মতো। এটা কিসের মতো? ঢাকনার মতো। এটা আমরা মনে রাখবো, ঢাকার গলি। ঢাকার গলি, গলি দিয়ে কি? গ্যালিয়া। গ্যালিয়া তাহলে কিসের মতো হবে? ঢাকনার মতো, যেটা একটা আবরণের মতো কাজ করে, একটা ঢাকনার মতো কাজ করে। তাহলে গ্যালিয়ার ক্ষেত্রে আমরা একটা কথা মনে রাখবো, যে গ্যালিয়া কিসের মতো হয়? ঢাকনার মতো। এবং এটা যদি আমি ভুলে যাই তখন আমি কিসের কথা মনে করব? যে আমাদের ঢাকার গলি, যে ঢাকার মধ্যে আমাদের অসংখ্য গলি রয়েছে, তো সেই গলির কথা মনে রাখবো। কেউ যদি পুরান ঢাকা যাও তখন তো আসলে বোঝা যায় যে গলি আসলে কত প্রকার আর গলি আসলে কি। যে এটাকে আমরা কি বলবো? গ্যালিয়াটা কি? ঢাকার গলি, ঢাকনার মতো গ্যালিয়া। আর এরপর যে অংশটা দেখা যায় সেই অংশটা আমাদের এইরকম সরু একটা অংশ আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে দেখো আমি যদি নাম্বারিং করি তাহলে কয়টা অংশ দেখা যায়? এই 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তাহলে আমাদের 5টা অংশ রয়েছে, 1, 2, 3, 4, 5। এই যে আমাদের 5টা অংশ রয়েছে, এই 5টা অংশকে আমরা বলি, এই 5টা খণ্ড যে রয়েছে এটা একটু ফাঁপা থাকে। কেমন থাকে? ফাঁপা থাকে। এবং এটা ম্যাক্সিলার একটা অংশ, এবং এরা সংবেদ বহন করে। এই যে দেখো এখানে আমি লাল 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 দিছি না? এই যে দেখো লাল 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 কালি দিয়ে যে এরকম চুলের মতো ছোট ছোট অভিক্ষেপ দিছি না? এগুলো কিন্তু সংবেদীয় অঙ্গ। তো এই যে অংশটা, এটাকে আমরা বলি ম্যাক্সিলারি পাল্প। অংশটাকে আমরা কি বলি? ম্যাক্সিলারি পাল্প। সো এই ম্যাক্সিলারি পাল্প একটু ফাঁপা অংশ, এরকম ফাঁপা একটা নল, এবং এই ফাঁপা নলের মধ্যে কি থাকে? সংবেদ গ্রাহক থাকে। সংবেদ গ্রাহক মানে কি? যে ধরো তোমার এই জায়গায় চিমটি দিল, এই জায়গায় কেউ চিমটি দিল, এই চিমটি দেওয়ার অনুভূতিটা তুমি বুঝতে পারো, যে এই অনুভূতি বুঝতে পারার জন্য এখানে যে নার্ভটা কাজ করে তারা হচ্ছে রিসেপ্টর থাকে কিছু। এই যে চিমটি দিল, চিমটি মানে কি? পেইন। এখানে পেইন রিসেপ্টর থাকে। তুমি এই জায়গায় টাচ করলা, ধরো এখানে টাচ করলা, তার মানে কি? টাচ করলে মানে কি? এটা টাচ রিসেপ্টর থাকবে। রিসেপ্টর মানে গ্রাহক। সেখানে কিছু সংবেদ গ্রাহক থাকে যারা এই সংবেদটা বহন করে নিয়ে যায়। তো এই অংশগুলো আমরা পাই একটা ম্যাক্সিলার মধ্যে। এই জিনিসটা মনে রাখতে হবে, 2 পাশে 2টা ম্যাক্সিলা থাকে। তাহলে আবার আমার সাথে একটু তোমরা বলার চেষ্টা করো। ম্যাক্সিলার মধ্যে আমাদের প্রায় 3 লেয়ারের আমরা ছবি আঁকবো। প্রথমে এটার মধ্যে 3টে অংশ, তারপর এখানে 2টা, তারপর এখানে 5টা। ম্যাক্সিলার সবচেয়ে গোড়ার দিকের যে খণ্ডটা থাকে, সেই গোড়ার দিকের খণ্ডকে বলি আমরা কি বলি?
কার্ডো। গোড়ার দিকের খণ্ডকে কি বলি? কার্ডো। তার ঠিক পরের অংশকে আমরা কি বলি? স্টাইপস। তারপরের অংশ এই যে নখর সদৃশ, নখর সদৃশ। ল্যাসনিয়াটা কিসের মতো দেখতে? ল্যাসনিয়ার পাশে একটা কথা লিখে রাখো তোমরা যে ল্যাসনিয়াটা হচ্ছে আমাদের নখর সদৃশ। নখর জিনিসটা কি? নখর জিনিসটা হচ্ছে নখের মতো দেখতে, কিন্তু একটু শক্ত। আমরা এটা দেখতে পাই হচ্ছে যে মানে পাখিদের মধ্যে দেখা যায় নখর, এখানেও নখর দেখা যায়। তাই ল্যাসনিয়াটা কিসের মতো? নখর। এই তিনটা কথা মনে রাখতে হবে। ম্যাক্সিলা থেকে যদি আমি তোমাকে কিছু কথা মনে রাখতে বলি, তাহলে তোমরা আমাকে হচ্ছে যে আমি এখানে দাঁড়াইলাম, ঢেকে দিলাম, তোমরা আমাকে কিছু উত্তর দাও কমেন্টে, তাহলে তোমাদের ব্যাপারটা পড়া হয়ে যাবে। আরেকজনের কমেন্ট কপি পেস্ট করে না, তোমরা আমাকে উত্তর দাও এখানে, যে আমাকে বলো যে ম্যাক্সিলার গোড়ার দিকে যে খণ্ড তাকে কি বলি? এখানে ঢাকনার মতো দেখতে কে আর নখর সদৃশকে। এই তিনটা কথা সিরিয়ালি তিনটা উত্তর দিবা, যে ম্যাক্সিলার ভেতর আমাদের গোড়ার দিকের খণ্ডকে কি বলি, তারপর হচ্ছে নখর সদৃশকে, ঢাকনার মতো দেখতে কে। কমেন্টে জানাও। যে গোড়ার দিকে খণ্ডকে আমরা বলি কার্ডো, নখর সদৃশ কে ল্যাসনিয়া, ঢাকার গলি ঢাকনার মতো কে গ্যালিয়া। নখর সদৃশ ল্যাসনিয়া যদি কখনো ভুলে যাও, তখন এটা মনে রাখতে পারো এই কথাটা দিয়ে, যে নখর সদৃশ ল্যাসনিয়া যদি তোমাদের কখনো ঘুণাক্ষরে ভুল হয়, তখন তোমরা মনে রাখবে নল দিয়ে। কি দিয়ে মনে রাখবে? নল। ওকে, নল, নল, নখর, ল্যাসনিয়া। এখন এদের কাজটা কি? আমি এই জায়গাটা একটু মুছে ছোট করে দিই, যেহেতু আমার এই কাজটা লেখা লাগবে। সো এই জায়গাটা আমি একটু ছোট করে দিলাম। 1 2 3 4 5। এটা কাজগুলা কি কি? আসো, কাজ। এখানে আমাদের কাজের মধ্যে কিছু ভাগ রয়েছে। ম্যাক্সিলারি পাল্পের কাজ আলাদা, বাকি অংশের কাজ আলাদা। ম্যাক্সিলারি পাল্পের কাজ আলাদা, বাকি অংশের কাজ আলাদা। এরা এই যে এই নখর সদৃশ অংশ, নানা টাইপের অংশ, এরাও কি করে আমাকে এই যে খাদ্য আছে সেই খাদ্যটাকে ধরে রাখতে সাহায্য করে। খাদ্য ধরে রাখতে সাহায্য করবে, যে খাবার যেটা আছে, যে খাবারটাকে আটকায় রাখবে, যে নখর সদৃশ অংশ, এই জিনিসগুলো মিলে খাবারটাকে ধরে রাখতে সাহায্য করে। এবং কি করে? খাবারটাকে ধরে রাখার পাশাপাশি তার আরেকটা কাজ কি? মুখের ভেতরে প্রবেশ করাতে, খাবারটাকে ধরে রাখবে এবং মুখের ভেতরে প্রবেশ করাতে সাহায্য করবে। এছাড়া কি? খাবার চর্বণে সাহায্য করবে। খাদ্য চর্বণ, যে খাবারটাকে চাবাইতে সাহায্য করবে। কারণ কি? এখানেও তো আমাদের নখর সদৃশ অংশ রয়েছে, দাঁতের মতো ধারালো, চর্বণে সাহায্য করবে এরা। আর কি করতে পারে এরা? এরা দেখা যায় আমাদের খাবারটাকে ধরে রাখতেছে, দ্যাট মিনস আমাদের খাবারটাকে ফসকে যাওয়া থেকে এরা প্রিভেন্ট করছে। তারপর হচ্ছে যে এরা চর্বণে সাহায্য করছে। এছাড়া আর কি করে? এরা স্বাদ গ্রহণেও অংশ নেয়। এরা কি করে? স্বাদ গ্রহণেও অংশ নেয়। এরা কি করে? স্বাদ গ্রহণেও অংশ নেয়। এরা স্বাদ গ্রহণে অংশ নেয়। আর বাকি রইল তাহলে এটা ম্যাক্সিলার যে অংশগুলো আছে তাদের কাজ, স্বাদ গ্রহণে অংশ নেয়। ম্যাক্সিলারি পাল্পের কাজ আবার আলাদা। ম্যাক্সিলারি পাল্পের কাজ আবার আলাদা। পাল্প, ফাঁপা যে অংশ রয়েছে, এই ফাঁপা অংশের মধ্যে আমাদের দেখলাম আমরা 5টা খণ্ড রয়েছে। এই ম্যাক্সিলারি পাল্পের কাজ আবার আলাদা। ম্যাক্সিলারি পাল্প অ্যান্টেনা ও পা পরিষ্কারে সাহায্য করে। এই ম্যাক্সিলারি পাল্প করে কি? সে তো এরকম বড়, সে বড় গিয়ে কি করবে? অ্যান্টেনাকে এভাবে ঘষা দিবে, পরিষ্কার করবে। পাকে গিয়া ঘষা দিবে, পরিষ্কার করবে। সো এই ম্যাক্সিলারি পাল্প আমাদের কি করতে সাহায্য করে? অ্যান্টেনা এবং পা পরিষ্কারে সাহায্য করে। পা পরিষ্কার মানে ঝাড়ুদারের মতো সে কাজ করতেছে, পরিষ্কারে
সাহায্য করে। একই সাথে তার মধ্যে কি রয়েছে আমরা দেখতে পাচ্ছি, লাল লাল অংশ আছে না, আমরা ম্যাক্সিলারি পাল্পের মধ্যে লাল লাল অংশ দেখতে পাচ্ছি না, লাল লাল অংশগুলোকে আমি কি বলেছি, লাল লাল অংশগুলো হচ্ছে সংবেদ গ্রাহক। লাল লাল অংশগুলো কি, লাল লাল অংশগুলো সংবেদ গ্রাহক, যে কোনো অনুভূতি সে গ্রহণ করতে পারে। তাইলে এই ম্যাক্সিলারি পাল্পের আরেকটা কাজ কি, সে সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে, সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে, যেটা সংবেদ বহন করতে তারা কাজ করে, হিসেবে কাজ করে। তো এগুলো হচ্ছে আমাদের ম্যাক্সিলার কাজ, এবং এগুলো এমসিকিউতে ট্রু ফলস আকারে মেডিকেলে আসে। এরা কি আকারে মেডিকেলে আসে, ট্রু ফলস আকারে মেডিকেলে এরা প্রচুর দেখা যায় এদের। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এরা মেডিকেলে কি হিসাবে আসে, এরা মেডিকেলে ট্রু ফলস আকারে আসে। সো তাহলে আমরা কি কি পাইলাম, যে এরা খাবার ধরে রাখতে সাহায্য করে, এরা চর্বণে সাহায্য করে, চর্বণ মানে চাবাইতে, এরা স্বাদ গ্রহণে সাহায্য করে, এরা ম্যাক্সিলারি পাল্প যে অ্যান্টেনা এবং পা পরিষ্কারে সাহায্য করে, সংবেদী অঙ্গ হিসাবে ওরা কাজ করে। যে বড় যেহেতু, তাহলে কি করবে, গিয়া অ্যান্টেনাটাকে ধুয়ে দিবে, এখানে পাটাকে পরিষ্কার করে দিবে। সংবেদী অঙ্গ, এই যেদের মধ্যে এরা সেন্সেশন, টেকটাইল সেন্সেশন, এরা সেন্সেশন নিতে সাহায্য করে। লেখা শেষ হয়েছে এই জায়গাটা, আমি এখানে যাবো, তো পরে লেখা যদি শেষ না হয় পরে তোমরা বলবা যে ভাই লেখা শেষ হয় নাই, আপনি এর জন্য দেখতে পাচ্ছি না। লেখাটা শেষ হইলে আমাকে একটু কমেন্টে জানাবে যে লেখা শেষ হয়েছে কিনা। বিস্তারিত পড়ার জন্য একজন প্রশ্ন করেছে, ভাই আমরা কি কোনো এক্সট্রা বই ফলো করতে পারি? আমি তো তোমাদের বলেছি যে তোমাদের 3টা বই তোমরা ফলো করবে, আজমল স্যার, আলিম স্যার এবং মাজেদা বেগমের বই। আজমল স্যারের বইটা প্রথমে পড়বে, পড়ার পর সেখান থেকে অতিরিক্ত তথ্যগুলা, সেটা একবার পড়া শেষ হওয়ার পর অতিরিক্ত তথ্য জানার জন্য মাজেদা বেগম ম্যাডামের বইটা একটা রিভাইজ দিবে, সেখানে কোনো এক্সট্রা কথাবার্তা আছে কিনা। এক্সট্রা কথাবার্তা যদি পাও, সেই জিনিসগুলো ওই বই থেকে দাগিয়ে আন্ডারলাইন করে পড়ে ফেলবে। আর হচ্ছে এরপর আলিম স্যারের বইটাও দেখলে যে কোনো এক্সট্রা কথাবার্তা কিছু আছে কিনা। সো তুমি এক্সট্রা জিনিস খুঁজবা শুধু সব জায়গায়। এরপর দেখো আমাদের এই ল্যাব্রিয়াম নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে। ল্যাব্রিয়ামের যে অংশগুলো আছে না, এই অংশগুলোর মধ্যে আমাদের নামের মধ্যে এই যে অংশটা, এটা একটা অংশ, এটা একটা অংশ, এই অংশটাকে আমরা বলি মেন্টাম। এই অংশটাকে আমরা কি বলি, এই অংশটাকে বলি আমরা মেন্টাম। মেন্টামের এই যে অংশটা, এই অংশ, মেন্টামের উপরে যে অংশটা দেখতে পাই তাকে আমরা বলি সাবমেন্টাম। সাব মানে সবসময় নিচে বোঝায়, সাব মানে সবসময় নিচে বোঝায়। আমার এই ছবির ক্ষেত্রে যেটা ধারণা, যেটা ডায়াগ্রামেটিক পিকচার, তো মোস্ট প্রবাবলি এই জিনিসটা নিচে থাকে, যেন সাবমেন্টাম বলে। তাহলে একটা জিনিস মেন্টাম, তার উপরে সাবমেন্টাম, মানে ছবিতে উপরে দেখাচ্ছে, বাট মোস্ট প্রবাবলি বাস্তবে জিনিসটা নিচে থাকা উচিত, কারণ সাব কথাটা কোথায় ইউজ করা হয়, সাব ইউজ করা হয় নিচে বোঝাতে। আর এই যে অংশটা, এই অংশটা হচ্ছে নরনক্ষম, এই অংশটা হচ্ছে নড়তে পারে, এই অংশটা কি করতে পারে, নড়তে পারে। সো নরনক্ষম বলে একে আমরা কি বলবো, লিগিউল বলবো বা লিগুলি বলবো। নরনক্ষম, সে নড়তে পারে, টং 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 করে নড়বে, সেই জন্য আমরা নাম কি দিচ্ছি, লিগিউল। দেখো এই নামগুলো মনে রাখার কোনো ট্রিক্স বা কোনো কিছু নাই, কিন্তু এই নামগুলো আমাদের মনে রাখতে হবে, এই নামগুলো আমাদের মনে রাখতে হবে। মেন্টাম কি একজন প্রশ্ন করছে, মেন্টাম হচ্ছে ঘাসফড়িংয়ের ল্যাব্রিয়ামের একটা প্লেট। ল্যাব্রিয়ামের একটা প্লেটকে কি বলা হয়, মেন্টাম। ঘাসফড়িংয়ের ল্যাব্রিয়ামের যে প্লেট, সেই প্লেটের নাম মেন্টাম। সেই মেন্টামের সাথে আরেকটা প্লেট থাকে যার নাম সাবমেন্টাম, এবং মেন্টামের সাথে যুক্ত থাকে এরকম দুইটা নরনক্ষম অংশ, যাদেরকে আমরা বলি লিগিউল বলি, যাদেরকে আমরা কি বলি, লিগিউল বলি। সো এই চ্যাপ্টারের এই যে ঝামেলা, যে প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা আসলে খুঁজে পাওয়া যায় না এই অধ্যায়ে, এবং কিছু জিনিস আসলে মনে রাখতে হয় আমাদের, এই জন্য ঝামেলা। আর এই জিনিসটা দেখো, এই জিনিসটা ফাঁপা, এই জিনিসটা কি ফাঁপা, উইটার মতো, এবং এখানে সংবেদী অঙ্গ আছে। সো আমি এটাকে কি বলতে পারি, একে আমি বলতে পারি ল্যাবিয়াম পাল্প, একে আমি কি বলতে পারি, ল্যাবিয়াম পাল্প বলতে পারি। তাহলে আমি পেয়ে গেলাম যে আমাদের এটার মধ্যে কি কি অংশ রয়েছে, আমি সেই অংশগুলোর কথা বলতে পারছি যে আমাদের কি কি অংশ রয়েছে। এছাড়াও আরও কিছু কথা আছে, গ্লোসা, প্যারাগ্লোসা নামক কিছু নামটাম বলেছে আমাদের অন্য কিছু বইয়ে। তো এত কিছু আসলে জানা লাগবে না, জেনে শুধু মাথা নষ্ট করার কোনো দরকার নেই, যতটুকু বলছি ততটুকু জানলেই আমাদের হবে। তো এখন দেখো যে আমাদের এই যে ল্যাবিয়ামের কাজ কি সেটা আমরা দেখি। ল্যাবিয়ামের কাজ হচ্ছে খাদ্য ধরে রাখতে সাহায্য করে, খাদ্য চর্বণে সাহায্য করে, স্বাদ গ্রহণে অংশ নেয়। ল্যাবিয়ামের কাজ, মজার ব্যাপারটা খেয়াল করো, এখানে একটা মজার জিনিস আছে। ল্যাবিয়ামের কাজ যখন তুমি পড়তে যাবে তখন খেয়াল করে দেখো, খাবার ফসকে যাওয়া প্রিভেন্ট করে,
চর্বিত যে খাবার আছে সেটাকে মুখে প্রবেশ করে, স্বাদ গ্রহণের কথাটা শুধু নাই, স্বাদ গ্রহণের কথাটা নাই। ঠিক আছে, এই দুইটা পয়েন্ট আছে। খাদ্য ধরে রাখতে সাহায্য করে মানে কি ফসকে যেতে যাওয়া থেকে আটকে আছে, যাও বইয়ের ভাষা অনুযায়ী খাদ্য ফসকে যাওয়া থেকে আটকায়। ফসকে যাওয়া মানে ধরে রাখতে, একই কথা, ফসকে যাওয়া থেকে আটকায়। খাদ্য চর্বণে সাহায্য করে, দুইটা পয়েন্ট পেয়ে গেলাম। ল্যাবিয়াম পাল্প, আম পাল্প বলে বা ল্যাবিয়াল পাল্প বলে। এই যে আমাদের ল্যাবিয়াল পাল্প রয়েছে, এই ল্যাবিয়াল পাল্প কি হিসেবে কাজ করে? ল্যাবিয়াল পাল্পের একটা কাজ হচ্ছে নিচের কাজটা মিলে যায়, সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে। এর কাজটা কি? পাল্প মানে একটা ফাঁপা অংশ। পাল্প মানে কি? পাল্প মানে হচ্ছে একটা ফাঁপা অংশ। ফাঁপা অংশকে আমরা লম্বা দন্ডাকার খণ্ডিত এই অংশকে আমরা কি বলি? পাল্প বলি। সো এটা কি করে? আমাদের খাবার এই সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে এবং এরা উপযুক্ত খাদ্য নির্বাচনে সাহায্য করে। আরেকটা কাজ কি এদের? এরা আমাদের উপযুক্ত খাদ্য, যে কোন খাবারটা আমাদের জন্য ভালো সেই খাবারটা নির্বাচনে সাহায্য করে, উপযুক্ত খাদ্য নির্বাচনে সহায়তা করে। সো এখন খেয়াল করে দেখো, এই যে আমাদের ল্যাবিয়ামের কাজ এবং ম্যাক্সিলার কাজ কাছাকাছি না? ল্যাবিয়ামের কাজ এবং ম্যাক্সিলার কাজ কাছাকাছি না? ল্যাবিয়ামের কাজ এবং ম্যাক্সিলার কাজ প্রায় কাছাকাছি, বা বলা হয় 90% সেম। যেহেতু ল্যাবিয়াম আর ল্যাবিয়াল কথাটা এক, সেম। ঠিক আছে, যেহেতু আমাদের দুইটার কাজ এক, ম্যাক্সিলা আর ল্যাবিয়াম দুইটার কাজ সেম, প্রায় সেম, 90% তারা সেম কাজ করে। এজন্য ল্যাবিয়ামকে বিজ্ঞানীরা মনে করে যে এটা তো ম্যাক্সিলাই। এটা কি? ম্যাক্সিলাই। ল্যাবিয়ামকে বিজ্ঞানীরা কি মনে করে? এটা তো ম্যাক্সিলার মতোই কাজ করছে। এই জন্য আমাদের বইয়ে বলা আছে ল্যাবিয়ামকে বলা হয় দ্বিতীয় জোড়া ম্যাক্সিলার প্রতিনিধি। এই টার্মটা আমরা বুঝি না যে কেন আমাদের দ্বিতীয় জোড়া ম্যাক্সিলার প্রতিনিধি বলা হচ্ছে। প্রতিনিধি মানে কি? প্রতিনিধি মানে হচ্ছে যে তোমার জায়গায় যে কাজ করছে। ধরো তুমি একটা জায়গায় যেতা, তুমি একটা ফাংশন অ্যাটেন্ড করতা, সেই ফাংশনে তুমি অ্যাটেন্ড না করে ল্যাবিয়াম হবে, বুঝছেন? ল্যাব্রিয়াম না। তুমি অ্যাটেন্ড না করে তুমি কি করলে? আরেকজনকে পাঠাইলা। দ্যাট মিনস কি? সে তোমার প্রতিনিধি বা সে রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছে। ঠিক তেমনি এই ম্যাক্সিলার দ্বিতীয় জোড়া নেই, আমাদের ম্যাক্সিলা এক জোড়া, সেকেন্ড জোড়া ম্যাক্সিলা আমাদের নেই, আমাদের এক জোড়া ম্যাক্সিলা আছে। বাট আমাদের কি রয়েছে? ল্যাবিয়াম রয়েছে। এই যে ল্যাবিয়াম রয়েছে, এই ল্যাবিয়ামটা পুরো ম্যাক্সিলার মতোই কাজ করে। সো বিজ্ঞানীরা এজন্য এই ল্যাবিয়ামের নাম দিয়েছে দ্বিতীয় জোড়া ম্যাক্সিলার প্রতিনিধি। যে দ্বিতীয় জোড়া ম্যাক্সিলার নাই, বাট সে হচ্ছে আমাদের দ্বিতীয় জোড়া ম্যাক্সিলার যদি থাকতো, দ্বিতীয় জোড়া সেকেন্ড একটা ম্যাক্সিলার পেয়ার যদি থাকতো, সেই ম্যাক্সিলার যে কাজ করতো এই ল্যাবিয়াম সেম কাজ করছে। সো ল্যাবিয়ামের যেহেতু ল্যাবিয়াম হবে, ল্যাব্রিয়াম না, সরি ফর দ্যাট। এই ল্যাবিয়াম যেহেতু আমাদের সেম কাজ করছে, এজন্য আমরা কি বলি? দ্বিতীয় জোড়া ম্যাক্সিলার প্রতিনিধি। এজন্য আমরা কি বলি? দ্বিতীয় জোড়া ম্যাক্সিলার প্রতিনিধি। এজন্য আমরা কি বলি? দ্বিতীয় জোড়া ম্যাক্সিলার প্রতিনিধি বলি। ক্লিয়ার? কেন দ্বিতীয় জোড়া ম্যাক্সিলার প্রতিনিধি বলা হয়? আবারও বলছি, ম্যাক্সিলা আমাদের যে কাজ করতো, ল্যাবিয়াম সেম কাজ করে। বিজ্ঞানীরা দেখলো যে আরেক জোড়া ম্যাক্সিলা যদি আমাদের থাকতো দেহের ভেতর, সেই আরেক জোড়া ম্যাক্সিলা যে কাজ করতো, ল্যাবিয়ামও আমাদের সেম কাজ করছে। যেহেতু আমাদের ল্যাবিয়াম সেম কাজ করছে, এই জন্য আমরা ল্যাবিয়ামকে কি বলতে পারি? যে দ্বিতীয় জোড়া ম্যাক্সিলার প্রতিনিধি, বা দ্বিতীয় জোড়া ম্যাক্সিলা থাকলে যে কাজ করতো তার মতো সেম কাজ করে। বুঝতে পেরেছো ব্যাপারটা? কথাটা বুঝতে পেরেছো? ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আসো হাইপোফ্যারিংস বা উপজিহ্বা। এই হাইপোফ্যারিংস বা উপজিহ্বা আমাদের রয়েছে। এই হাইপোফ্যারিংস বা উপজিহ্বাটা, এই হাইপোফ্যারিংসের আরেকটা নাম কি? হাইপোফ্যারিংসের আরেকটা নাম হচ্ছে উপজিহ্বা। জিহ্বার কাজ কি, বা আমাদের টাঙের কাজ কি? অলওয়েজ টাঙের কাজ হচ্ছে খাবারটাকে মেশানো। আমাদের মুখের টাঙের কাজ কি? মুখের কথা চিন্তা করো, আমাদের মুখের টাঙের কাজ কি? আমরা যে লালাটা নিঃসৃত হয়, সেই লালার সাথে খাবারকে মিশ্রণ করা। ঠিক তেমনি এই হাইপোফ্যারিংসের বা উপজিহ্বার যে অংশ, এই উপজিহ্বার অংশের নামও কি? আমাদের উপজিহ্বার অংশের কাজ, উপজিহ্বাটার কাজও কি? লালার সাথে খাদ্যবস্তুর মিশ্রণ করা। লালার সাথে কিসের মিশ্রণ করা? খাদ্যবস্তুর মিশ্রণ করা। এবং খেয়াল করে দেখো, এই হাইপোফ্যারিংস থেকে আরেকটা কথা
মনে রাখবা, যারা লিখছো আলাদা করে, আমার এখানে তো যেহেতু জায়গা নেই, অলরেডি এভরিথিং প্যাক আপ হয়ে গেছে। আচ্ছা, এই জায়গাটা আমি মুছে ফেলি, মুছে এই জায়গাটা লিখি যে আমাদের হাইপোফ্যারিংসের কাজ কি। এই যে হাইপোফ্যারিংস, এই হাইপোফ্যারিংসটা আমাদের থাকে কোথায়, এটা আমাদের প্রথমত জানতে হবে। হাইপোফ্যারিংস, এখানে একটা হাইপোফ্যারিংস, ঠিক আছে। এই হাইপোফ্যারিংস যে রয়েছে এটা থেকে আমাদের ল্যাব্রামের নিচে, কোথায় থাকে, আমাদের ল্যাব্রামের নিচে থাকে। কোথায় থাকে? ল্যাব্রামের নিচে অবস্থান করে। এবং এর কাজ হচ্ছে কি, খাদ্যবস্তুর সাথে লালা মেশানো, যে খাদ্যের সাথে লালাটা যেন মিশে ঠিক মতো, সেই কাজটা করা। খাদ্যবস্তুর সাথে লালা মিশ্রণ, ঠিক আছে। তো যতটুকু বুঝিয়েছি এতটুকু মুখপাঙ্গ থেকে মনে রাখলে আশা করি আল্লাহ ভরসা যে তোমাদের মুখপাঙ্গ থেকে আর বেশি প্রবলেম হবে না। সো এই যে যতটুকু বুঝিয়েছি, এই এতটুকু তোমাদের লেখা হয়েছে কিনা জানাও। এখন আমি ব্যাপারটা মুছে দিই, মুছে দিয়ে তোমাদের 2-3টা প্রশ্ন করি, প্রশ্নের উত্তর দাও, তারপর আমরা নেক্সট সেগমেন্টে যাই। কারণ আমরা যে জিনিসটা পড়বো আমি চাই যে সেই জিনিসটা যেন তোমাদের একদম ক্লিয়ার থাকে এবং এখান থেকে যেন তোমাদের প্রিসিপিটেশন বা অধক্ষেপণ ভালো থাকে, ঠিক আছে। আজকেও 40 মিনিট আমরা মুখপাঙ্গ পড়লাম। লাইভ শেষে একজন বলবে যে কি ভুংভাং পড়াইছেন, 40 মিনিট ধরে খালি মুখপাঙ্গই পড়াইছেন, ঠিক আছে। আমার স্যার 5 মিনিটে মুখপাঙ্গ পড়ায় দেয়। ওকে, আমি তাহলে মুছে ফেলি ব্যাপারটা, হ্যাঁ। ওকে, আমি মুছে ফেলি, আমি তোমাদের কিছু প্রশ্ন করি, হ্যাঁ, তোমরা সেই প্রশ্নের উত্তর দিবে আমাকে। এক নম্বর প্রশ্ন হচ্ছে যে দাঁত থাকে কোনটিতে, যে আমাদের যে মুখপাঙ্গ তার মধ্যে কোন মুখপাঙ্গের মধ্যে দাঁত থাকে। তারপরে 2 নম্বর প্রশ্ন যেটা, যে খাদ্য নির্বাচনে কোনটি সহায়তা করে। এবং 3 নম্বর প্রশ্ন সেটি হচ্ছে আমাদের ম্যাক্সিলারি পাল্পে কয়টা খণ্ড। 4 নম্বর প্রশ্ন, এই 4টা প্রশ্ন উত্তর কমেন্টে সিরিয়ালি 1, 2, 3 দিয়ে জানাবে। খাবারকে লালার সাথে মেশাতে কে ভূমিকা রাখে। সকলে উত্তর দাও, যে 122 জন আছো সকলে উত্তর দেওয়ার চেষ্টা করো। তোমাদের ফোনটা ল্যান্ডস্কেপ মুডে রাখতে বলেছিলাম, এখন ফোনটাকে পোর্ট্রেট মুডে এনে কমেন্ট উত্তর জানাও। জান্নাতুল নাইমা বলছে ভাইয়া মনোযোগ চলে গেছে, কি করব। মনোযোগ চলে গেলে উঠে একটু দাঁড়াও, দাঁড়িয়ে একটু রেস্ট নাও, রেস্ট নিয়ে আবার ক্লাসে যোগান দাও 5 মিনিট পরে। একটু হাঁটাহাঁটি করো, মনোযোগ চলে আসবে। হ্যাঁ, তোমরা অনেকেই সঠিক উত্তর দিচ্ছ যে আমাদের দাঁত থাকে কোথায়। দাঁত থাকে হচ্ছে আমাদের ম্যান্ডিবলে দাঁত থাকে। দাঁত থাকে কোথায়? আমাদের ম্যান্ডিবলে দাঁত থাকে। খাদ্য নির্বাচনে কোনটা সাহায্য করে? ল্যাবিয়াল পাল্প। এবং হচ্ছে আমাদের যে ম্যাক্সিলারি পাল্পে কয়টা খণ্ড? 5টা খণ্ড। খাবারকে লালার সাথে মেশাতে কে সাহায্য করে? হাইপোফ্যারিংস। ওকে, আসো এবার হচ্ছে যে আমরা বাকি অংশগুলো পড়বো। যে আমরা কিছু অংশ মিস দিয়ে গিয়েছি, আমরা মুখপাঙ্গ পড়েছি, বাট আমরা যে মস্তক পড়ছিলাম হেডের মধ্যে আরও কিছু জিনিস থাকে। সো আমরা এটা মুছে ফেলি। তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছো, যারা সঠিক উত্তর দিয়েছো তাদের জন্য হাততালি। অনেকে এখন উত্তর দিচ্ছ। আচ্ছা, আমরা ঘাসফড়িং নিয়ে পড়ছিলাম, তাই তো? ঘাসফড়িংয়ের হেড নিয়ে পড়ছিলাম। হেডের ভেতর কি কি রয়েছে? ঘাসফড়িংয়ের 3টা অংশ আমরা জানি, মস্তক, বক্ষ, উদর। হেডের মধ্যে আমরা কি পেলাম? আমরা হেডের মধ্যে আমরা কি পাবো? যে হেডের অংশ, যে
মস্তকের বহির্কঙ্কাল, মস্তকের বহির্কঙ্কাল নিয়ে আমরা পড়ালেখা করেছি। আমাদের রয়েছে মস্তকের বহির্কঙ্কাল রয়েছে, এরপর রয়েছে আমাদের মুখপাঙ্গ নিয়ে আমরা আলোচনা করে ফেললাম, মুখপাঙ্গ। এছাড়া আমাদের যে অংশগুলো রয়েছে, একটার নাম হচ্ছে ওমাটিডিয়াম, ওমাটিডিয়াম, একটার নাম হচ্ছে আমাদের ওসেলি, নট ওসেডি, যেটা গান ছিল না ওসেডি ওসেডি, সো ওসেডি না ওসেলি। আর আরেকটা অংশের নাম হচ্ছে আমাদের অ্যান্টেনা, নট টেন্টেনা, অ্যান্টেনা, ঠিক আছে। অ্যান্টেনাটা হচ্ছে এই আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের একটা অন্যতম ভালো বৈশিষ্ট্য, যে তাদের মাথার ভিতরে এরকম দুই পাশে দুটো শুঙ্গ থাকে, অ্যান্টেনা থাকে। সো আমরা লাস্ট থেকে শুরু করি। আমরা প্রথমে অ্যান্টেনা নিয়ে কথা বলবো। কি নিয়ে কথা বলবো? অ্যান্টেনা বা শুঙ্গ নিয়ে কথা বলবো। অ্যান্টেনা বা শুঙ্গ নিয়ে কথা বলাটা একদম সহজ একটা ব্যাপার, যে অ্যান্টেনা এবং শুঙ্গের নিয়ে তো এই অ্যান্টেনাটা আমাদের এই যে ফ্রন্স আছে না, ফ্রন্স, এই যে আমরা জানি যে কপালের মতো যে ফ্রন্স আছে, আমিও এই যে দেখো আমার এখান থেকে যেহেতু দেখাচ্ছি, সো আমার কপালেই যেমন হচ্ছে যে দুইটা ফ্রন্স, আমার ফ্রন্টাল বোন থেকে এরকম দুইটা অ্যান্টেনা বের হয়েছে, ওদেরও ঠিক তেমনি এই ফ্রন্টাল বোন থেকেই অ্যান্টেনা বের হয়। ওদের দেখা যায় এই ফ্রন্সের দুই পাশে, এই দুইটা ফ্রন্স থেকে বের হয়, ফ্রন্সের দুই পাশে, ফ্রন্সের দুপাশে এই দুটি অ্যান্টেনা বের হয়, অ্যান্টেনা বের হয়। অ্যান্টেনার মধ্যে আমাদের এই অ্যান্টেনাকে যদি আমি দেখি, তাহলে অ্যান্টেনার মধ্যে তিনটা অংশ। অ্যান্টেনার কয়টা অংশ? তিনটা অংশ। অ্যান্টেনার মধ্যে কয়টা অংশ? তিনটা অংশ। অ্যান্টেনার মধ্যে তিনটা অংশ, এই তিনটা অংশ আমরা মনে রাখবো। কেমিস্ট্রির এসপিডিএফ আছে না, এসপিডিএফ, তো ডিটা নাই, এফ আছে, জাস্ট এসপিডিএফ আমরা অরবিটাল পড়ি, সেখানে ডিটা নেই, এফ হচ্ছে এসপিএফ। এস দ্বারা আসে কি? স্কেপ, পি দ্বারা পেডিসেল, আর এফ দ্বারা ফ্লাজেলাম, ফ্লাজেলাম। তাহলে আমাদের এসপিডিএফ যে অরবিটাল আছে, সেই অরবিটাল দিয়ে আমি মনে রাখবো। সেই অরবিটাল থেকে দেখা যায় কি, এই অরবিটাল থেকে যে এসপিডি, ডিটা নাই, এফ আছে, তাই কি কি অংশ পাচ্ছি? স্কেপ, পেডিসেল আর ফ্লাজেলাম, এই তিনটা অংশ আমরা পাচ্ছি। এই ফ্লাজেলামটার মধ্যে আবার হচ্ছে যে কিছু ভাগ বা বিভাজন রয়েছে। ফ্লাজেলামটার মধ্যে আবার দেখতে পাই যে ফ্লাজেলামকে যদি আমরা আরও সূক্ষ্মভাবে দেখি, ফ্লাজেলামের মধ্যে আমরা 20 খণ্ড পাবো। কয়টা খণ্ড পাবো? 20 খণ্ড। 20টা খণ্ড বলা আছে আমাদের আজমল স্যারের বই অনুযায়ী, আর আলিম স্যার এবং মাজেদা বেগম ম্যাডামের বই 20 থেকে 25 খণ্ড বলা আছে। সো 20টা বা 20 থেকে 25 খণ্ড, শুরু স্টার্ট আপ দুইটার ক্ষেত্রেই সেম। তো মনে রাখতে পারো যে ফ্লাজেলামকে আরও সূক্ষ্ম বিশ্লেষণ করলে আমরা 20টা খণ্ড পাবো। এর কাজ যদি আমি বলি, কাজ তাহলে কি? এদের কাজ হচ্ছে যে অনেকগুলো কাজ রয়েছে এদের। এরা ঘ্রাণ শক্তি সংবেদ করে, এরা শব্দ শুনতে সাহায্য করে। দেখা যায় এরা ঘ্রাণ, শব্দ, এই অনুভূতিগুলা গ্রহণ করতে পারে, অনুভূতি গ্রহণ করতে পারে। তো এরা কি করে? আমাদের ঘ্রাণ এবং শব্দ, এই দুইটা যে অনুভূতি রয়েছে, এই অনুভূতি দুইটা তারা গ্রহণ করতে পারে এবং এই অনুভূতি দুইটা তারা ছড়িয়ে দিতে পারে তাদের দেহের ভেতর। তাহলে দেখা যায় কি, তাদের ঘ্রাণ, শব্দ এবং আরেকটা অনুভূতি রয়েছে যে সেটা হচ্ছে স্পর্শ। হ্যাঁ, স্পর্শটাও তারা, টাচ সেন্সেশনও রয়েছে, স্পর্শ, এই তিনটা অনুভূতি তারা হচ্ছে যে নিতে পারে, যে ঘ্রাণ, শব্দ, স্পর্শ, মানে টাচ সেন্সেশন, সাউন্ড বা ভাইব্রেশন, এবং হচ্ছে ঘ্রাণ, অলফেকশন, এই তিনটা অনুভূতি তারা গ্রহণ করতে পারে এই এক অ্যান্টেনা দিয়ে। না, তার মানে দুইটা অ্যান্টেনা যদি না থাকে তাহলে তো মহা বিপদ। দেখা যায় যে হ্যাঁ, দুইটা অ্যান্টেনা না থাকলে মহা বিপদ। তারা হচ্ছে ঘ্রাণও পাবে না, শব্দও পাবে না, স্পর্শও পাবে না। ঠিক আছে, সো এই কথা। তাহলে আমাদের অ্যান্টেনা বা শুঙ্গ থেকে আমরা তাহলে মনে রাখবো তিনটা কথা, যে তিনটা অংশ, স্কেপ, পেডিসেল, ফ্লাজেলাম। যদি ভুলে যাই মনে করার চেষ্টা করব যে অ্যান্টেনার সাথে জড়িত আছে আমাদের অরবিটাল, এসপিডিএফ। তো ডিটা নাই, এসপিএফ আছে। তো অ্যাজ দ্য স্কেপ, পি দ্বারা পেডিসেল, এফ দ্বারা ফ্লাজেলাম রয়েছে। আর এরা ঘ্রাণ, শব্দ, স্পর্শ, এই তিনটা অনুভূতি গ্রহণ করতে আমাদের না, সরি আমি খালি আমাদের বলে ফেলি, ঘাস ফড়িংকে সাহায্য করে। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা বুঝতে পারলাম যে স্কেপ, পেডিসেল, ফ্লাজেলাম আমাদের এতটুকু ক্লিয়ার হলো।
তাহলে এই জিনিসটা আমরা মনে রাখবো, মনে রেখে আমরা হচ্ছে এই জিনিস যেন না ভুল হয়। তাহলে আমরা মস্তকের বহিঃকঙ্কাল পড়েছি, আমরা মুখপাঙ্গ পড়েছি, আমরা অ্যান্টেনা পড়েছি। এখন রয়েছে ওমাটিডিয়াম এবং ওসেলি, এই দুটি ব্যাপার আমাদের রয়েছে। ওমাটিডিয়াম নিয়ে আজকে বিস্তারিত পড়াতে পারবো না, নেক্সট কখনো যদি আমরা লাইভ করি তখন ওমাটিডিয়াম পড়াবো। এবং একটা জিনিস মনে আমি মানি যে ইন্টারের স্টুডেন্ট সে ঘাসফড়িংয়ে আর কিছু পারুক আর না পারুক সে ওমাটিডিয়াম পারে, কারণ যে কলেজ হোক যে জায়গায় হোক ওমাটিডিয়াম পরীক্ষার মধ্যে আসে। ওমাটিডিয়ামের গঠনের যে ছবিটা আছে এটা যে কোনো জায়গায় ওমাটিডিয়ামের গঠনের ছবি পরীক্ষার মধ্যে আসে। সো ওমাটিডিয়ামের গঠন একদমই সহজ একটা কথা। তো তাহলে আমাদের ওমাটিডিয়াম এবং ওসেলি এই দুইটা নিয়ে আমরা একটু কথাবার্তা বললে তাহলে আমাদের হেড শেষ, তখন আমরা থোরাক্স নিয়ে একটু তোমাদের কথাবার্তা আজকে বলতে পারবো। সো ওমাটিডিয়াম এবং হচ্ছে ওসেলি দুইটা থেকে যদি আমরা, তাহলে আমরা কি বলছি, ওমাটেডিয়াম আর আরেকটা নিয়ে ওমাটিডিয়াম। তাহলে ওমাটিডিয়াম বানামটা এরকম, ওমাটিডিয়াম। তো ওমাট মানে হচ্ছে আই, ওমাটি মানে হচ্ছে আই, ওমাটি মানে হচ্ছে আই। সো ওমাটিডিয়াম দিয়ে আসলে কি বোঝাচ্ছে, আই বোঝাচ্ছে। এবং এই যে আই, এটাকে আমরা বলি জটিল অক্ষী, এটাকে আমরা কি বলি, জটিল অক্ষী, বা জটিল অক্ষী না বলে শর্ট করে আমরা বলতে পারি কি, পুঞ্জাক্ষী। কি বলতে পারি আমরা এটাকে, পুঞ্জাক্ষী বলতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের ওমাটিডিয়াম একটা জটিল অক্ষী বা পুঞ্জাক্ষীর একক। দেখা যায় ঘাসফড়িংয়ের মধ্যে আমরা দেখতে পাই ঘাসফড়িং এর যে দর্শন কৌশল, সে দর্শন কৌশল নর্মালি অন্যান্য যে কোনো আর্থ্রোপড থেকে উন্নত। বা আর্থ্রোপডের মধ্যে দেখা যায় যে এই ইনসেক্টা পর্ব যেটা রয়েছে, এই ইনসেক্টা পর্বের দর্শন কৌশল অনেক উন্নত। তারা একদম অন্ধকারে অল্প আলোতেও তারা দেখতে পায়। দেখবা যে তেলাপোকা ঘুরঘুর করে কোন আলোতে, রাতের বেলা। দিনের বেলায় তেলাপোকা খুব বেশি ঘুরঘুর করে না, দিনের বেলাও ঘুরঘুর করে, রাতের বেলাও সেই খুব কমফোর্টে, আমরা দেখতে পাচ্ছি না কিছু, হঠাৎ করে হাঁটতেছি, ধাম করে পায়ের মধ্যে কি হয়েছে, একটা তেলাপোকা মারা পড়ছে। মানে এর চেয়ে জঘন্য ফিলিংস পৃথিবীতে আর হতে পারে না, যে কি হয়েছে, যে তেলাপোকা কি হয়েছে, তেলাপোকা পায়ের উপর পড়ছে। মানে ধরো যারা বাসায় জুতা পরে না, যারা জুতা পরে তো খুব ভালো, জুতা যারা পরে না পায়ের উপরে পড়ছে তেলাপোকা, মানে এর চেয়ে জঘন্য ফিলিংস আর কিছু হতে পারে না। সো এই হচ্ছে যে পায়ের উপর ধরো তোমার কি পড়ে গেল, পায়ের উপর তোমার তেলাপোকা পড়ে গেল। সো এরকম তেলাপোকা তো আমাদের রাতেও চলাফেরা করতে পারে। সো আমাদের এই যে পুঞ্জাক্ষী রয়েছে, এই পুঞ্জাক্ষীটা আসলে কি, বা কম্পাউন্ড আই যে বলে, ঘাসফড়িংয়ের যে পুঞ্জাক্ষী বা কম্পাউন্ড আই, সেখানে আসলে এই ওমাটিডিয়াম থাকে, একক ইউনিট, যে অনেকগুলা ওমাটিডিয়াম মিলে আমাদের এই পুঞ্জাক্ষী তৈরি করে। তো বলা হয় কতগুলা ওমাটিডিয়াম থাকে আমাদের একটা পুঞ্জাক্ষীর কথা যদি আমরা বলি, একটা কম্পাউন্ড আয়ের কথা যদি বলি, একটা পুঞ্জাক্ষীর মধ্যে প্রায় 3000 ওমাটিডিয়াম থাকে, ওমাটিডিয়াম থাকে প্রায় 3000 ওমাটিডিয়াম থাকে, প্রায় কি 3000 ওমাটিডিয়াম থাকে। ঠিক আছে, তো প্রায় 3000 ওমাটিডিয়াম আমাদের এই পুঞ্জাক্ষীর মধ্যে থাকে। সো তাহলে আমরা এটা বুঝতে পারলাম, বা এতটুকু আমরা মনে রাখবো যে তাহলে ওমাটিডিয়াম কি, আমাদের পুঞ্জাক্ষীর গঠনগত এবং কার্যগত একক। এক একটা সিঙ্গেল ওমাটিডিয়াম নিয়ে আমাদের জটিল অক্ষী গঠিত হয়। এটা দর্শন কৌশল এইচএসসির জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। কেউ যদি এই ছবিটা আঁকতে না পারো, বা কেউ যদি এই ছবিটা দর্শন কৌশলগুলো না পারো, সে অবশ্যই এই জিনিসটা ভালো করে শিখে নিবে। চেষ্টা থাকবে আমরা নেক্সট যখন লাইভ করব কখনো, তখন আমরা এই জিনিসটা করে দেখায় দিব তোমাদের। ওকে, সো তাহলে আমরা ওমাটিডিয়াম নিয়ে আমরা একটু হালকা পাতলা কথাবার্তা বলে ফেললাম। আর ওসেলি, এরপর আসা যাক আমাদের আর একটা অংশ বাকি রয়েছে, যেটাকে আমরা কি বলি, ওসেলি। তো ওসেলি জিনিসটা, ওসেলি বা এটাকে ওসেলাসও বলা হয়। তো এই যে ওসেলি, এই ওসেলি অর্থ আই। তাহলে কি একটা ব্যাপার দেখো, ওমাটিডিয়াম মানেও আই, ওসেলি মানেও আই। তো ওসেলি মানে আসলে হচ্ছে সরলক্ষী। ওসেলি মানে কি, সরলক্ষী। এবং ওসেলি কয়টা থাকে আমার, ওসেলি থাকে 3টা। ওসেলি কয়টা থাকে, 3টা। ব্যাপারটা এরকম, ধরো এটা ঘাসফড়িংয়ের একটা ডায়াগ্রামেটিক মস্তকের অংশ দেখাচ্ছি। এখানে আমাদের এরকম বড় 2টা কম্পাউন্ড আই থাকে, বড় 2টা কম্পাউন্ড আই, এই 2টা হচ্ছে কম্পাউন্ড আই। আর এখানে মাঝখানে এরকম ছোট ছোট 1 পিস 2 পিস
পিস, 3টা ওসিলি থাকে। তাহলে ওসিলি কয়টা থাকে? ওসিলি থাকে 3টা। তাহলে আমাদের এই যে 3টা, মানে আমরা জাস্ট তোমাদের বোঝানোর জন্য ছবিটা আঁকলাম, এটার কোনো বাস্তব ভিত্তি নেই, এটাকে তোমরা একটা মিম হিসাবে ধরে নিতে পারো। এটা কি? এটা হচ্ছে আমাদের ওসিলি। আর এই যে আমাদের 2টা অংশ রয়েছে, এই 2টা অংশকে আমরা কি বলি? এটাকে আমরা বলি কম্পাউন্ড আই বা পুঞ্জাক্ষী। কম্পাউন্ড আই বা পুঞ্জাক্ষী, ঠিক আছে? তো দেখা যায় 2টা পুঞ্জাক্ষী থাকে আর 3টা কি থাকে? ওসিলি থাকে। 3টা কি থাকে? ওসিলি থাকে। ওকে, ক্লাস নোট পোস্ট করে দিবে, সমস্যা নেই। এক বাঞ্চ অফ স্টুডেন্ট আছে যারা খুবই অ্যাক্টিভ, যারা দেখবে যে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে ক্লাস নোট পোস্ট করে দেয়। আমার প্রাইভেট ব্যাচের যে স্টুডেন্টগুলাই তো এখানে বেশি ক্লাস করতেছে, বাকিরা তো খুব কম ক্লাস করে, ওরা প্রতিযোগিতায় লেগে যায় কে কার আগে ক্লাস নোট পোস্ট করতে পারবে। এবং এটা নিয়ে দেখা যায় তারা খুব, মানে একজন আগে দিয়ে ফেলে, আজকে তোমার আগে ক্লাস নোট দিয়ে দিচ্ছে, ওরা দিয়ে দিবে ক্লাস নোট, চিন্তা করুন। সো ওসিলি আমাদের কয়টা থাকে? ওসিলি আমাদের 3টা থাকে। 2টা যে পুঞ্জাক্ষী রয়েছে, সেই 2টা পুঞ্জাক্ষীর মাঝখানে আমাদের এই ওসিলিটা থাকে, এবং এই ওসিলির ভিতর আমাদের পুরো কিউটিকল থাকে। ওসিলির ভেতর একটা জিনিস দেখো, আমাদের ওসিলিটা এরকম, স্টুডেন্ট কমে যাচ্ছে, 103 জন হয়ে গেছে। কালকে লাইভে অনেক মানুষ ছিল, আজকে লাইভটা মনে বোরিং হয়ে যাচ্ছে, এই জন্য মানুষ কম। বাট আজকের এই লাইভে আসলে ইন্টারেস্টিং করার মতো তেমন কোনো ব্যাপার নেই। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। আজকে বোঝার থেকে বেশি মনে রাখার ব্যাপার। লাস্ট দিন শ্রেণীবিন্যাস নিয়ে তো পেঁচাইছি, কারণ শ্রেণীবিন্যাস নিয়ে বোঝার অনেক কিছু ছিল, বাট আজকে মনে রাখা ছাড়া আমাদের কোনো গতি নেই, ঠিক আছে? সো আজকের লাইভে মানুষ কম, ওকে, সমস্যা নেই, লাইভে মানুষ কম। আচ্ছা দেখো, আমাদের এই জন্য পরপর 2টা লাইভ নেওয়া ভালো না, একটা লাইভ নেব এরপর থেকে। এবার খেয়াল করো যে ঘাসফড়িংয়ের যে ওসিলি আছে, ওসিলিটা এরকম পুরু কিউটিকল যুক্ত। ওসিলিটা কেমন থাকে? আমাদের পুরু কিউটিকল যুক্ত। এই ওসিলিটা আমাদের, এই যে কিউটিকলটা থাকে, এটা পুরু এবং স্বচ্ছ কিউটিকল যুক্ত। পুরু এবং স্বচ্ছ কি যুক্ত? কিউটিকল যুক্ত। এই কিউটিকলের মাঝখানের কিছু অংশ, কিউটিকলের মাঝখানের কিছু অংশ পরিবর্তিত হয়ে লেন্সে রূপান্তর হয়। কিউটিকলের মাঝখানের কিছু অংশ বা কিউটিকলের কিছু অংশ রূপান্তরিত, যে কিউটিকল আছে না, কিউটিকলের কিছু অংশ রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়? লেন্সে পরিণত হয়। তাহলে এই যে আমাদের অংশটুকু মাঝখানে, এই বাল্জ বা প্রসারিত যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে আমাদের লেন্স। এই যে অংশটুকু, এই অংশটার নাম কি? লেন্স। এবং এই জায়গাটা পুরো কিউটিকল। কিউটিকলের মধ্যে এই জায়গাটা স্পেসিফিক যে এরিয়াটা আছে, এটা পরিবর্তিত হয়, নিজের মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসে। পরিবর্তন নিয়ে এসে হচ্ছে যে আমাদের কি তৈরি করে? লেন্স তৈরি করে। না, শাহরিয়ার ইসমাইল জিজ্ঞেস করেছে যে আমাদের পুঞ্জাক্ষী এবং ওসিলির কাজ কি সেম কিনা? নো, সেম না। আমি আসছি, ওসিলিটা যখন আমরা পড়াবো তখন আমরা ওসিলির কাজটাও তোমাদের বুঝিয়ে দিচ্ছি। সো আমাদের এই জায়গাটা তাহলে নাম কি? এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম লেন্স। লেন্স মানে কি? আমরা জানি যে জায়গাতে আলো প্রবেশ করতে পারে এবং যেটা আলোটাকে প্রতিসরিত করে, আলোটার যে গতিপথ, সেই গতিপথকে চেঞ্জ যে করে দেবে, যাচ্ছে টং করে চেঞ্জ করে দেবে, কি বলি? লেন্স বলি। এবং এর নিচে এক প্রকারের কোষ থাকে, এর নিচে এক প্রকারের কোষ থাকে। এই কোষের নাম কি? এই কোষের নাম রেটিনুলার কোষ। আচ্ছা, আমি এই যে আঁকলাম, তোমরা আমাকে কমেন্টে জানাও তো, এই জিনিসটাকে কি আমরা কোষ বলতে পারবো? এই যে আমি নীল কালি দিয়ে যে আঁকছি, রেটিনুলার। আচ্ছা, আমি যে ছবিটা আঁকছি, এটা কি কোষ হয়েছে কিনা আমাকে বলো তো। এই যে ছবিটা আমি আঁকলাম, এই ছবিটা কি আমাদের কোষ হয়েছে কিনা বলো। রেটিনুলার কোষ, সরি, এটা কর্নিয়াজেন কোষ, সরি, এটা হচ্ছে আমাদের কর্নিয়াজেন কোষ। কর্নিয়াজেন কোষ। আচ্ছা, আমি যে কর্নিয়াজেন কোষটা আঁকলাম, সেই কর্নিয়াজেন কোষটা কি হয়েছে কিনা বলো তো। ইজ ইট এ কোষ? আমি যা এঁকেছি তা কি কোনো কোষ? হয় নাই, নিউক্লিয়াস দেই নাই। সো যখনই কোনো কিছুকে কোষ বলবা, মাঝখানে অবশ্যই কি দিতে হবে? একটা নিউক্লিয়াস দিতে হবে। তোমরা ওমাটিডিয়ামের ছবি যখন আঁকতে যাও না, সবাই সেম ভুল করো। আমার মতো কোনো খাইস্টা টিচার থাকলে কেটে দিবে, সবাই সেম ভুল করো। লেখো রেটিনুলার কোষ, কর্নিয়াজেন কোষ, বাট
কোষের ভিতর নিউক্লিয়াস দাও না, নিউক্লিয়াস ছাড়া তো কোনো কোষ হতে পারে না, উইথাউট এ নিউক্লিয়াস কোনো কোষ থাকতে পারে না। সো এখানে নিউক্লিয়াস দিতে হবে, এই জিনিসটা মাথায় রাখবে। এখানে কি দিতে হবে? এখানে নিউক্লিয়াস আমাদের অবশ্যই দিতে হবে, এখানে আমাদের অবশ্যই কি দিতে হবে? নিউক্লিয়াস দিতে হবে। এবং এখান থেকে আমাদের কিছু স্নায়ুতন্তু বের হয়, এরকম কিছু স্নায়ুতন্তু বের হয়। আচ্ছা, আর এই যে আমাদের আছে চারপাশে রঞ্জক আবরণ থাকে। রঞ্জক আবরণের কাজ কি বলতো? রঞ্জক আবরণ একটা কালো পর্দা থাকে, কালো পর্দার কাজ কি? কালো পর্দার কাজ হচ্ছে অতিরিক্ত আলোর হাত থেকে রক্ষা করে। ধরো তুমি দুষ্ট, তুমি করলা কি, তেলাপোকার চোখের মধ্যে লাইট মারলা, তুমি কি মনে করো তেলাপোকার চোখের মধ্যে, ধরো তেলাপোকাকে একটা ধৈর্য রেখে তার চোখের মধ্যে লাইট মাইরা তাকে কানা করে দিবা। মানুষের চোখের মধ্যে অনেকক্ষণ যদি তীব্র লাইট মেরে রাখি না, তখন কিন্তু মানুষের কর্নিয়া এবং হচ্ছে রেটিনা এগুলো ড্যামেজ হয়ে যায়। ধরো একটা মানুষকে চোখটা এভাবে খুলে রেখে তার মধ্যে একটা তীব্র লাইট পাস করতেছো, তখন কিন্তু তার রেটিনা ড্যামেজ হয়ে যেতে পারে। কিন্তু এদের কিন্তু হয় না, এদের কি থাকে? এদের মধ্যে এই চারপাশে রঞ্জক আবরণ থাকে। তো দেখা যায় এই চারপাশে এদের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? এদের মধ্যে এই চারপাশে এই রঞ্জক আবরণ থাকছে, আবরণ। এই যে এগুলা কি আমাদের? এগুলো হচ্ছে আমাদের স্নায়ুতন্তু, এগুলা কি আমাদের? স্নায়ুতন্তু। এবং এই জায়গায় আমাদের এই যে স্নায়ু কোষগুলো এভাবে নামছে, এবং এখানে আমরা কিছু র্যাবডোমও দেখতে পাই। র্যাবডোম জিনিসটা কি? র্যাবডোম জিনিসটা হচ্ছে তোমরা যখন ওমাটিডিয়ামের গঠনটা শিখবে তখন তোমরা র্যাবডোম ব্যাপারটা বুঝতে পারবে ভালো মতো। এখন তোমরা আমাকে একটা প্রশ্ন করব, তো ওদের গঠন তো আমরা দেখলাম, ওদের গঠন থেকে আমাদের তো হচ্ছে যে আমাদের ব্যাপারে জানা ইম্পর্টেন্ট। ওদের তাহলে রঞ্জক আবরণ কি করে? ওদের এই যে রঞ্জক আবরণ, এই রঞ্জক আবরণ তীব্র আলো থেকে রক্ষা করে, তীব্র আলোতে সে ঢেকে রাখে, জায়গাটাকে ঢেকে রেখে রক্ষা করে। বলো তো মানব চক্ষুকে, নর্মাল চোখ, তোমার নর্মাল যে চোখ আছে, তোমার চোখকে তীব্র আলো থেকে কে রক্ষা করে? তীব্র আলো, বিশাল একটা লাইট মারলাম তোমার চোখের মধ্যে, এমন লাইট, সেই আলো যদি চোখের মধ্যে ঢোকে কানা হয়ে যাবে। সো এই একটা তীব্র লাইট তোমার চোখের মধ্যে মারলাম, তখন তোমার চোখের কোন অংশটা তোমাকে এই তীব্র আলো থেকে বাঁচিয়ে রাখে? বলো কমেন্টে আমাকে। আর এই ওসিলির কাজ কি? কাজ হচ্ছে অনেকে অনেক কিছু বলতেছো, কেউ বলতেছে হচ্ছে চোখের পাতা, কেউ রেটিনা, কেউ পিউপিল, কেউ অরিও এবং বৃত্তাকার পেশির কথা বলছো, পিউপিল, কোরয়েড, চোখের পাতা। ব্যাপারটা হচ্ছে তীব্র আলো থেকে তোমাকে রক্ষা করবে কি? তোমার চোখের মধ্যে আমি একটা ধাম করে একটা লাইট মারলাম, প্রথম রিফ্লেক্স কি? লাইট মারলে চোখটা বন্ধ করে দিবে, এখানে হাত দেওয়ার আগে চোখ বন্ধ হয়ে যাবে। সো তীব্র আলো থেকে আমাদের রক্ষা করে চোখের পাতা। এরপর আলো ঢুকে গেল, ঢুকে যাওয়ার পর এই যে আলোটা, অতিরিক্ত আলোটাকে শোষণ করবে কে? কোরয়েড শোষণ করবে। বাট স্পেসিফিক আমি যে প্রশ্নটা করেছি সেটার উত্তর চোখের পাতা। কারণ কি? লাইট মারলে কি, লাইট মারো চোখ বন্ধ, সো চোখ বন্ধ হয়ে যাচ্ছে, তার মানে কি তোমার এই আলোটার প্রতি রিফ্লেক্স হিসেবে চোখের পাতা বন্ধ হয়ে যাচ্ছে, যেন আলোটা তোমার চোখের কোনো ক্ষতি করতে না পারে। ঠিক আছে? রেটিনা হবে না, রেটিনা তো আমাদের চোখের একমাত্র আলোক সংবেদী অঙ্গ, যে আমাদের একমাত্র আলোর অনুভূতিটা গ্রহণ করতে পারে কে? রেটিনা গ্রহণ করতে পারে। সো তাহলে আমাদের এই যে ওসিলির কাজ কি? আলোর তীব্রতাকে অনুধাবন করবে, যে আলো কি বেশি না আলো কম, বেশি না কম, এই অনুভূতিটা সে গ্রহণ করে কোথায় পাঠিয়ে দিবে? পাঠিয়ে দিবে তার বসের কাছে। তার বসকে, তার বস হচ্ছে ওমাটিডিয়াম। আমাদের যে দর্শন, সেই দর্শনের মেইন কাজটা কে করে? দর্শনের মেইন কাজ করে ওমাটিডিয়াম। সো ওসিলি আমাদের কি করে? ওসিলি হচ্ছে যে আমাদের এই আলোর তীব্রতার অনুভূতিটা আমাদের মস্তিষ্কে, আমাদের না, ওদের আলোর তীব্রতার যে অনুভূতি আছে, সেই এই তীব্রতার অনুভূতিটা ওদের কোথায় চলে যায়? যে
ওমাটিডিয়ামে পাঠায় দেয়, কারণ এখানে আসলে লেন্সগুলা খুব ভালো পারফেক্টলি কাজ করতে পারে না, ঠিক আছে, এদের লেন্সগুলা খুব ভালো পারফেক্টলি কাজ করতে পারে না, এটা দিয়ে সে খুব ভালো দেখতে পায় না। সো সে কী করে, জাস্ট এই আলোটা যখন প্রবেশ করে সে এই জায়গাগুলো দিয়ে আলোটাকে সেন্স করে যে আলোটা বেশি না কম, আলোর যে ভাইব্রেশন, আলোর যে কম্পাঙ্ক সেটা বেশি না কম, আলোর তীব্রতা বেশি না কম, সেই তীব্রতাটা অনুধাবন করে এই তথ্যটা সে কোথায় পাঠায় দেয়, ওমাটিডিয়ামকে পাঠায় দেয় যে ওমাটিডিয়াম বস, এখানে কিন্তু গ্যাঞ্জাম লাগছে, এখানে কিন্তু আলো বেশি, আপনি কিন্তু সাবধানে থাকেন। আর যদি আলো কম থাকে তখন বলে বস এইটা তো বড় গ্যাঞ্জাম, আলো কম, আপনি কিন্তু হচ্ছে যে নিজের রঞ্জক আবরণ কমায় দেন, নাইলে কিন্তু মারা খেয়ে যাবেন। সো এই কাজগুলা করে। সো এই এই ওসেলি আছে, ওসেলির মধ্যে আমি লেন্স দেখতে পাচ্ছি, কত কিছু আছে, লেন্স থাকলে আর কিছু লাগে, বাট ব্যাপারটা হচ্ছে আলোটাকে যে সেন্স করা, সেই সেন্স করার ক্যাপাবিলিটি তার নাই। এবং এই যে স্নায়ুতন্ত্র যে আছে, এই স্নায়ুতন্ত্রটা মস্তিষ্ক পর্যন্ত যায় না, স্নায়ুতন্ত্রটা যে ওমাটিডিয়ামে, কারণ কি কোনো কিছু দেখতে হলে সেটাকে আমাদের মস্তিষ্কে, আমরা হই ওই প্রাণী হোক, সবাই তো ব্রেন আছে কিছুটা কিছু হইলেও, সো সেই ব্রেনের মধ্যে অনুভূতিটা যেতে হবে দেহের ভেতর, সো যায় না, তার মানে সে বুঝতে পারে না। সো এই হচ্ছে আমাদের ওসেলির কাজ বা ওসেলির কথা, এতটুকু। ওকে, সো আমাদের হেড পড়া শেষ, আশা করি এইটাও তোমাদের লেখা শেষ, এবং হেড নিয়ে ইনশাল্লাহ তোমরা এই জায়গার ব্যাপারগুলো পরীক্ষার হলে যতটুকু পড়িয়েছি ততটুকু যদি ভালোভাবে পড়ো, নিজে যদি একটু পরিশ্রম করো, আশা করি তোমাদের ভুল হওয়া উচিত হবে না। এই জায়গা থেকে কোনো প্রশ্ন যদি তোমাকে করে, এখন হচ্ছে তুমি ভুল করতেই পারো, তখন একটা ছেলে বলে যে আপনারা খালি বলেন যে আপনারা এমনভাবে পড়াবেন সেমনভাবে পড়াবেন, সব স্টুডেন্ট কি ভালো করবে? না, সবাই তো ভালো করবে না, যে পড়বে না, যে পরিশ্রম করবে না, সে কি কখনো ভালো করতে পারে? অবশ্যই পারে না। ব্যাপারটা ডিপেন্ড করে তোমার পরিশ্রমের উপর। না, তুমি পরিশ্রম করবা না আবার কও যে আমি ভালো করব, তাহলে কি হবে? হবে না তো। ওকে, এরপর দেখো আমরা পড়বো হচ্ছে থোরাক্স, থোরাক্স বা বক্ষ। থোরাক্স বা বক্ষের মধ্যে আমি একটা ডায়াগ্রামের ছবি আঁকবো, সেই ডায়াগ্রামের ছবিটা ভালো করে বুঝবা। আমাদের যে থোরাক্স বা বক্ষ রয়েছে, সেই থোরাক্স বা বক্ষের মধ্যে তিনটা অংশ, তিনটা থোরাক্স। এই যে এটাকে কি বলবো আমি? অগ্র বক্ষ। আচ্ছা, এখানেই লিখি, এটাকে আমি কি বলবো? অগ্র বক্ষ। এটাকে কি বলবো আমি? মধ্য বক্ষ। এটাকে আমি কি বলবো? পশ্চাৎ বক্ষ। তিনটা বক্ষ আছে। এটার নাম কি হবে তাহলে? অগ্রবক্ষ মানে কি? অগ্র আগে মানে থোরাক্স, থোরাক্স, প্রোথোরাক্স। অগ্রবক্ষ নাম কি হবে? অগ্রবক্ষের নাম হবে প্রোথোরাক্স। মধ্য মানে মেসো, মধ্য ইংরেজি কি? মেসো। আর বক্ষ ইংরেজি কি হবে? থোরাক্স। পশ্চাৎ মানে পেছনে, ইংরেজি হবে কি? থোরাক্স। ভিডিও আমাদের থেকে যাবে, যারা পরবর্তীতে জয়েন করছো কোনো কষ্টের কিছু নেই, তোমরা ভিডিও পেয়ে যাবা, ভিডিও আমাদের পেজে চ্যানেলে কি বলে আমাদের গ্রুপে থেকে যাবে। সো অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎবক্ষ আমাদের প্রোথোরাক্স, মেজোথোরাক্স, মেটাথোরাক্স। তো আমাদের ঘাসফড়িংয়ের দেহগুলা খণ্ডযুক্ত। তুমি যদি চিন্তা করো যে ঘাসফড়িংয়ের দেহের এরকম একটা খণ্ডর কথা যদি তুমি চিন্তা করো, তোমাদের লাস্ট দিন বলছি, তাহলে দেখো তো ঘাসফড়িংয়ের একটা দেহখণ্ড হইতে কয়টা প্লেট লাগে? বলো তো আমাকে এখানে দেখা। একটা ঘাসফড়িংয়ের একটা দেহখণ্ড তৈরি করতে কয়টা প্লেট লাগে? এবং যে প্লেটগুলোকে বলি স্ক্লেরাইট, আমরা বলছিলাম না যে আমাদের এরকম এরকম প্লেট থাকে, এই প্লেটগুলা একে অপরের সাথে যুক্ত থাকে, এই প্লেটগুলোর নাম কি ছিল? স্ক্লেরাইট। এখন তাহলে আমাকে একটু কমেন্টে জানাও তো, এই যে ঘাসফড়িংয়ের একটা দেহখণ্ড, যেটা ঘাসফড়িং একটা দেহখণ্ড, এই দেহখণ্ড গঠন করতে কয়টা প্লেট লাগতেছে? খুব ডেঞ্জার জোনে আছি, স্টুডেন্ট 100 থেকে কমে যেতে পারে যে কোনো মুহূর্তে। তোমাদের কাছে মনে হচ্ছে প্লেট তিনটা, এটা একটা প্লেট, অঙ্কীয় প্লেট, এটা একটা প্লেট, পৃষ্ঠীয় প্লেট। এই যে আমাদের এটা কি 3 আর 4, এই দুইটা দুই পাশে দুইটা প্লেট না, এই দুইটা হচ্ছে আমাদের পার্শ্ব প্লেট। এটা কি আমাদের পার্শ্ব প্লেট।
দুইটা, দুই পাশে দুইটা, তার মানে কয়টা প্লেট? 4টা প্লেট। তাহলে মানে একটা দেহখণ্ডে, ঘাসফড়িংয়ের একটা দেহখণ্ডে 4টা স্ক্লেরাইট দরকার হয়, স্ক্লেরাইট বা প্লেট দরকার হয়। ঠিক আছে, এবার আমাকে বলো 1-এর নাম কি, 2-এর নাম কি, 3 ও 4, 3 and 4 যেটা আছে তার নাম কি? লাস্ট দিন যারা ক্লাস করছো যে অঙ্কীয়, 1 মানে অঙ্কীয় দেশ, অঙ্কীয় দেশের প্লেটটার নাম কি, বা অঙ্কীয় দেশের খণ্ডের নাম কি? 2 মানে পৃষ্ঠদেশ, পৃষ্ঠদেশের খণ্ডের নাম কি? 3 আর 4, 3-4 মানে পার্শ্বদেশ বা ল্যাটারাল সাইড, সেই ল্যাটারাল সাইডের খণ্ডের নাম কি? কমেন্টে জানাও। ইয়েস, 98। ভালো হয়েছে, 98 জন হয়েছে, আর ক্লাস নেওয়া লাগবে না নেক্সট থেকে। উফ, আচ্ছা যাই হোক, দাও আজকে ক্লাসটা আমরা ভালোভাবে করি, নেক্সট লাইভ করব কি করব না সেটা পরবর্তীতে দেখা যাবে। তাহলে এই যে 1 নম্বর অংশের নাম কি? স্টারনাম। 2 নম্বর অংশের নাম টারগাম। আর 3 এবং 4 মানে পার্শ্বদেশের প্লেট নাম কি? প্লিউরন। নাম কি? প্লিউরন। নাম কি? প্লিউরন। নাম কি? প্লিউরন বা প্লিউরাও বলা হয়। ঠিক আছে, দেখো এই জায়গায় আজকে যা পড়ছি এগুলো কিন্তু মনে রাখার ব্যাপার, আমরা মনে রাখবো। তো এই যে দেখো, তার মানে আমরা এই ছবিটার মধ্যেও এটাকে অঙ্কীয় দেশ ধরছি, এটাকে পৃষ্ঠ দেশ ধরছি, এই দুটাকে পার্শ্ব দেশ ধরছি। এবং আমাদের এই যে অঙ্কীয়, পৃষ্ঠ, পার্শ্ব, সো এই যে পৃষ্ঠ দেশের যে টারগাম থাকে, পৃষ্ঠদেশে যে টারগাম থাকে, এই টারগামকে আমরা নোটামও বলি। পৃষ্ঠদেশে যে টারগাম থাকে, টারগাম, তার আরেকটা নাম নোটাম। তার আরেকটা নাম কি? নোটাম। তাহলে দেখো, এটা যেহেতু অগ্রবক্ষ মানে প্রোথোরাক্স, এটার নাম কি হবে? প্রোনোটাম। তোমরা আজীবন পড়ে আসছো যে অগ্রবক্ষের পৃষ্ঠীয় খণ্ডকে প্রোনোটাম বলে। কেন বলে? কারণ কি, টারগামের আরেকটার নাম হচ্ছে নোটাম। টারগামের আরেকটা নাম কি? নোটাম। টারগাম, টারগাম, এর আরেকটা নাম কি? নোটাম। সো অগ্রবক্ষের যে আমাদের খণ্ডটা থাকবে, ধরো এটা অগ্রবক্ষ একটা খণ্ড, মধ্যবক্ষ একটা খণ্ড, পশ্চাৎবক্ষ একটা খণ্ড, প্রতি বক্ষকে আমরা একটা করে খণ্ড হিসাবে চিন্তা করি। চিন্তা করলে এই পৃষ্ঠীয় যে অংশটা রয়েছে, পেছনের দিকের যে প্লেটটা, তার নাম কি জানি আমরা? টারগাম, পৃষ্ঠ, টারগাম। সো এই টারগামের আরেকটা নাম হচ্ছে নোটাম। সো এই অগ্রবক্ষের পেছনে যে অংশটা থাকে, পৃষ্ঠীয় খণ্ড, তার নাম কি হবে? প্রোনোটাম। মধ্যবক্ষের পেছনের অংশের নাম কি হবে বলো তো তোমরা? এই দুটো অংশের নাম বলো কমেন্টে। এই দুটো অংশের নাম বলো তো কমেন্টে, দেখি তোমরা কতটুকু বুদ্ধি খাটায় বলতে পারো। তামান্না বলে ফেলছে। তাহলে এটার নাম কি? এখানে যেহেতু মেসো আছে আর এখানে মেটা আছে, দেখো এটার নাম কি হবে তাহলে? এই যে পৃষ্ঠীয় খণ্ড মেসো নোটাম, পশ্চাৎবক্ষের এই অংশের নাম কি হবে? মেটা নোটাম। তো দেখো মজা না? আমরা মনে রাখবো অগ্র মানে প্রো, মধ্য মানে মেসো, পশ্চাৎ মানে মেটা। অগ্র মানে প্রো, মধ্য মানে মেসো, পশ্চাৎ মানে মেটা। ঠিক আছে, দেখো তাহলে কি সুন্দর আমাদের হয়ে গেল, আমরা বুঝে গেলাম এই ব্যাপারটা। ঠিক আছে, তাহলে এতটুকু আমাদের লেখা শেষ। এই জায়গাটা আমরা মুছে দিব। এখন আমরা এই জায়গাটা নিয়ে আরেকটা আলোচনা করব। এই ছবিটাই থাকবে, আমরা এই ছবিটা নিয়ে আরেকটা আলোচনা করব। আমাদের তিনটা বক্ষের তিনটা অঞ্চল আছে না? অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎবক্ষ। তিনটা বক্ষের মধ্যে আমাদের এই পাশে একটা পা আছে, পাই আঁকতেছি আমি, ঠিক আছে, এভাবে। এই পাশে একটা পা আছে, এই পাশে একটা পা আছে,
এপাশে একটা পা আছে, এপাশে একটা পা আছে। তার মানে কি, তিনটা বক্ষে, অগ্রবক্ষে একটা পা, মধ্যবক্ষে একটা পা, পশ্চাৎ বক্ষে একটা পা, তিন বক্ষে তিনটা পা, তাহলে মোট কয়টা পা? 6টা পা। তাই ঘাসফড়িংয়ের পা নিয়ে যদি আমরা কথা বলি বা লেগ নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে ঘাসফড়িংয়ের কয়টা লেগ থাকে? 6টা লেগ থাকে। 6 মানে কি? হেক্সা। যে দেখো না ব্রাজিল বলে তারা হেক্সা জিতবে, তো হেক্সা 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 মানে 6। পা ইংরেজি হচ্ছে পোডা, পা ইংরেজি কি? পোডা, তাহলে হচ্ছে কি? হেক্সা পোডা। তাহলে 6 পা, 6 পা আছে বলে আমরা কি বলতে পারি? এই জিনিসটাকে হেক্সাপোডা বলতে পারি। 6 পা, তাহলে আমরা এই জিনিসটাকে কি বলতে পারি? হেক্সাপোডা বলতে পারি। 6 পা, এই জন্য আমরা এই জিনিসটাকে কি বলতে পারি? হেক্সাপোডা বলতে পারি। তো ঘাসফড়িংয়ের যে পাগুলো আছে, পায়ের মধ্যে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যে এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। পায়ের কাজ কি হতে পারে খেয়াল করো। ঘাসফড়িংয়ের যে ডানা আছে, আমরা জানি ঘাসফড়িংয়ের ডানা আছে, ঘাসফড়িংয়ের ডানার কাজ কি? ঘাসফড়িংয়ের ডানার কাজ হচ্ছে যে উঠতে সাহায্য করে। আর পায়ের কাজ কি হবে? তাহলে এই যে দেখো অগ্রবক্ষ আর মধ্যবক্ষের যে দুইটা পা আছে, এই যে দুইটা পা, এই দুইটা পা হাঁটতে সাহায্য করে। এই দুইটা পা কি করতে সাহায্য করে? হাঁটতে সাহায্য করে। এই জন্য এই দুইটা পাকে আমরা কি বলি? এই দুইটা পায়ের আরেকটা নাম হচ্ছে হাঁটিয়ে পা। এই দুইটা পায়ের আরেকটা নাম কি? এই দুইটা পায়ের আরেকটা নাম হচ্ছে হাঁটিয়ে পা। এই দুইটা পা হাঁটতে সাহায্য করে। আর পশ্চাৎ বক্ষের যে পাটা আছে, সেই পাটা লাফ দিতে সাহায্য করে। কি করতে সাহায্য করে? লাফ দিতে সাহায্য করে। দ্যাট মিন্স হপ করতে সাহায্য করে। কি করতে সাহায্য করে? হপ করতে সাহায্য করে, হপিং। আমরা জানি যে এই ঘাসফড়িংয়ের একটা বিষয়কে লাফ দিয়ে চলতে পারে এরা। সো লাফ দিতে সাহায্য করে কোন পা? পশ্চাৎ বক্ষের পা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। লাফ দিতে সাহায্য করে কোন পা? পশ্চাৎ বক্ষের পা। এই দুইটা পা তাদের হাঁটতে সাহায্য করে, পেছনের পা তাকে লাফ দিতে বা হপ করতে সাহায্য করে। এই জন্য এই পাকে আরেকটা নামে আমরা কি ডাকতে পারি? এই পাকে আমরা ডাকতে পারি লাফিয়ে পা। এই পাকে আমরা কি ডাকতে পারি? লাফিয়ে পা। তো এই যে আমাদের পশ্চাৎ বক্ষের পা, এই পশ্চাৎ বক্ষের পায়ের মধ্যে আমাদের কি এমন পার্থক্য আছে যার কারণে সে লাফ দিতে পারে? কি এমন পার্থক্য বা কি বিশেষ তার মধ্যে রয়েছে যার কারণে সে লাফ দিতে পারে? তার লাফ দেওয়ার কারণ হচ্ছে যে এই পশ্চাৎ বক্ষের পায়ের মধ্যে, আচ্ছা পায়ের অংশ বা ছবিটা আমরা দেখি, দেখলে আমাদের আরেকটু ক্লিয়ার হবে। আমার ছবি আঁকার হাত ভালো না, তোমরা যারা ভালো ছবি আঁকতে পারো তারা সুন্দর করে ছবিটা এঁকে আমাদের পেজে জমা দিতে, আমাদের এখানে জমা দিতে পারো। তো ঘাসফড়িংয়ের পা নর্মালি এরকম হয়। তো এই যে অংশটা ত্রিকোণাকার, এই অংশটার নাম হচ্ছে কক্সা। এই অংশটার নাম ট্রোক্যান্টর। ট্রোক্যান্টর, কক্সা, তারপরে অংশের নাম ট্রোক্যান্টর। কক্সা, তারপরে অংশের নাম ট্রোক্যান্টর। তারপরের যে অংশ রয়েছে আমাদের, তার অংশের নাম ফিমার। এই অংশটার নাম ফিমার। আমাদের পায়ের মধ্যে ফিমার আছে না? এই অংশটার নাম টিবিয়া। এই যে অংশটা, এই যে আমাদের এই অংশগুলোর নাম, এই যে খণ্ডিত যে অংশ, তার নাম টার্সাস। এই টিবিয়া এবং টার্সাসের মধ্যে আমাদের নখ মানে একটু কাঁটাযুক্ত থাকে। এই টিবিয়া, টার্সাস এটা কাঁটাযুক্ত। কেন কাটা থাকে দেখো তো? ঘাসফড়িং যখন বসবে কোথাও, ঘাসফড়িং যখন কোথাও বসবে, ঘাসফড়িং হচ্ছে যখন বসবে কোথাও, বসার সময় কি করবে তারা? এরকম এই যে এই জায়গাটার উপর বসবে না, এই জায়গাটা দেখতে পাচ্ছি নিচে, এই জায়গাটার উপর বসবে। সো একটা জায়গায় আটকায় রাখতে হবে না, যেন আটকায় থাকে এভাবে মাটির সাথে, না তো ফু দিলে ভু করে উড়ে যাবে। ফু দিলে কিন্তু ওরে না, তুমি দেখো যে একটা ঘাসফড়িং বসে ফু দাও, যদি ওর বিরক্তি মনে হয় তাহলে উড়ে যাবে, না নর্মাল বাতাসে উড়ে যেত। তো এই যে নিচের যে এরকম আঙ্গুলের মতো যে অংশ, এটা নখর, এই যে টার্সাস, এটার মধ্যে কিছু কাঁটা থাকে। কাঁটাগুলা দিয়ে কি হয়? মাটির মধ্যে জামকে আটকায় থাকে, মাটির মধ্যে কি করে? শক্ত হয়ে আটকায় থাকে। সো ফিবুলা নাই ওদের মধ্যে, ওরা তো আর মানুষ না যে মানুষের মধ্যে সবকিছু থাকবে, যে ফিবুলা থাকে না, যে ফিবুলার প্রয়োজনীয়তা নেই। আমাদের তো দেখা যায় ওজন বা ভার ট্রান্সমিট করা লাগে, দ্যাটস ওয়াই আমাদের ফিবুলা প্রয়োজন হয়।
তাহলে দেখো এই যে টার্সাস, এই টার্সাসের 3টা খণ্ড, প্রতিটা খণ্ডকে আমরা বলি টার্সোমিয়ার, প্রতিটা খণ্ডকে আমরা কি বলি? টার্সোমিয়ার। এর মধ্যে এই যে আমাদের ফিমার রয়েছে না, এই ফিমারটা হয় মাংসল। ফিমারটা কেমন হয়? ফিমারটা আমাদের মাংসলও হয়, ফিমারটা মাসেলি হয়, মাসেল। ফিমারটা কি তাহলে আমাদের একটা মাংসল ফিমার হচ্ছে, ফিমারটা কেমন হবে? মাংসল হবে ফিমারটা। এই যে আমাদের পশ্চাৎবক্ষের পাটা লাফাইতে সাহায্য করে না, এই পশ্চাৎবক্ষের পায়ের যে ফিমার আছে না, ফিমারটা অধিক অধিক মাংসল হয়, অধিক মাংসল হয়, অধিক মাংসল হয়, মানে মাংসল ও পুরু হয়, অধিক মাংসল ও শক্ত হয়। সো এই যে ফিমার, পশ্চাৎবক্ষের পায়ের ফিমার একটু পরিবর্তন থাকে, ফিমারটা অধিক মাংসল হবে এবং শক্ত হবে। সো এই জন্য এই পশ্চাৎবক্ষের পায়ের আরেকটা নাম রয়েছে, আমরা একে সালটাটোরিয়াল, সালটাটোরিয়াল পাও বলি। এই পাটাকে আমরা কি বলি? সালটাটোরিয়াল পাও বলি। সালটাটোরিয়াল মানে কি? সালটাটোরিয়াল এই টার্মটা একটা মেডিকেলীয় টার্ম, যে ধরো এরকম একটা দাগ, এই দাগে একটু পরপর এইভাবে এইভাবে যাচ্ছে, মানে লাফিয়ে লাফিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। সো এই লাফিয়ে লাফিয়ে, এই ধর প্রত্যেকটা একটা করে লাফ, এই লাফিয়ে লাফিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সাহায্য করছে কোন পা? এই লাফিয়ে পা। কারণ কি? লাফিয়ে পায়ের মধ্যে আমাদের ফিমারটা একটু চেঞ্জ, ফিমারের মধ্যে মাংস বেশি থাকবে, অধিক পুরু হবে, ফিমারটা বড় হবে, অধিক মাংসল হবে, শক্ত হবে। সো সো এই যে আমাদের ফিমারটা আছে, আমার এখানে এখন আজান দেয়নি, সো এখানে যে ফিমারটা আছে সেই ফিমারটা বড় হয়, এই জন্য এই পাটাকে আমরা কি বলি? পাটাকে আমরা বলি সালটাটোরিয়াল পা। তাহলে ঘাসফড়িং এর পা কি কি কাজে সাহায্য করছে? ঘাসফড়িং এর পা, পায়ের কাজ, পায়ের কাজ, পায়ের কাজ হচ্ছে হাঁটা, খাদ্য, হাঁটা, লাফানো, এবং এই প্রাণী হাঁটে কেন? খাবার ধরার জন্যই তো, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, খাদ্য আহরণ। সো আমি যতটুকু পড়াতে চেয়েছিলাম আজকে মোটামুটি পড়ানো শেষ। আমরা পাটা তোমাদের দেখাইতে চেয়েছিলাম ভালো করে, এই পাটা আমরা তোমাদের ভালো করে দেখাতে পেরেছি। আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে, এই নখর, এই যে আমাদের টার্সোমিয়ার আছে না, টার্সোমিয়ারের মাঝখানে যে টার্সোমিয়ারটা এরকম, এই যে এরকম 3টা খণ্ড, 1 2 3টে খণ্ড, এই 3টা খণ্ডের মাঝখানে একটা প্যাড থাকে, একটা নরম কুশনের মতো, মানে একটা নরম ফোমি একটা সাবস্টেন্স থাকে। এই যে আমাদের টার্সোমিয়ারের যে 3টে অংশ, ফোমি একটা সাবস্টেন্স থাকে, যাকে আমরা বলি আসঞ্জন প্যাড। এটাকে আমরা কি বলি? আসঞ্জন প্যাড। আসঞ্জন প্যাড মানে এটা বসতে সাহায্য করে, মাটিতে যে বসে না, এই বসতে সাহায্য করে আসঞ্জন প্যাড। ঠিক আছে? সো আমরা মোটামুটি শেষ করে ফেলেছি এই জায়গা। এই যে আসঞ্জন প্যাড থাকে, এই প্যাডটার নাম আছে একটা, এটাকে আমরা বলি প্ল্যাটুলা, আমরা কি বলি? প্ল্যাটুলা। সো আমাদের মোটামুটি শেষ। আমার এরিয়া এখন নামাজ আজান দেয় নাই, আজান দিলে তো শোনা যেত, আমাদের এখানে পাশেই মসজিদ। সো আমাদের মোটামুটি 2টা লাইভ ক্লাস আমরা করেছি। 2টা লাইভ ক্লাসে হচ্ছে যে আমরা ঘাসফড়িংয়ের কিছু অংশ, যে খুব বেশি পড়াতে পারিনি, 2টা লাইভ ক্লাস 3 ঘন্টার ক্লাসে আমি ঘাসফড়িংয়ের খুব অল্প কিছু ব্যাপার পড়িয়েছি। বাট বই খুলে দেখো বা যে জায়গা পড়ে দেখো, যতটুকু পড়িয়েছি তার মধ্যে এমন কোনো ওয়ার্ড বা শব্দ থাকবে না যা তুমি বোঝো না, যা তোমাকে পড়ানো হয়নি। আমার এটা একটা বদ অভ্যাস, তো এটা কেউ লাইক করতে পারো, কেউ ডিসলাইক করতে পারো, এটা তোমাদের উপর। আমি যখন যা পড়াবো, আমি হয়তো 10 ক্লাস নিয়ে একটা অধ্যায় পড়াবো, বাট এমন কোনো ওয়ার্ড বা কোনো টপিকস বাকি থাকবে না যেটা আমি পড়াইনি। সো থ্যাংক ইউ আর লাইভ ক্লাসের জন্য। সো যেহেতু আজকে লাইভ ক্লাসে হচ্ছে শেষের দিকে মানুষ কমে গেছে, তার মানে প্রতি মাসে 2টা লাইভ ক্লাস নেওয়া আসলে উচিত হবে না। 2টা না হোক, অন্তত নেক্সট মান্থ থেকে প্রতি মাসে একটা করে লাইভ ক্লাস আমরা মান্থলি নিব, কারণ একটা লাইভ ক্লাস নিয়ে সেটার মধ্যে সবার অনেক আগ্রহ থাকে, সেকেন্ডটায় গেলে আগ্রহ হারায় যায়। আচ্ছা, যাই হোক, সো থ্যাংক ইউ অল। ঘাসফড়িংয়ের এই 2টা লাইভ ক্লাস করে আজকে নোটটা পোস্ট করে দাও, আজান দিবি একটু পরে। থ্যাংক ইউ অল। আর এই মাসে আমাদের আর ক্লাস হচ্ছে না, মানে নেক্সট ক্লাস এই মাসে আর হচ্ছে না, নেক্সট মান্থে ইনশাল্লাহ আমরা আরও 1 বা 2টা লাইভ ক্লাস নিব। আর ইউটিউবে নিয়মিত ভিডিও আসতে তো থাকবেই, ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখো। সকলকে আসসালামু আলাইকুম। আজান দিচ্ছে।